আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাচ্ছি মাই টিভির এই স্টুডিও থেকে। ভোটের খবর নিয়ে আমাদের আজকের আয়োজন জাতীয় নির্বাচন, ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোটের যারা ইতিমধ্যেই ভোট কেন্দ্রে গিয়েছেন এবং প্রস্তুতি নিচ্ছেন, দেশে এবং প্রবাসে যারাই যেখানে আছেন, মাই টিভি সংলাপ থেকে এবং মাই টিভির এই আয়োজন থেকে মাহবুব সৈকত স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ, আমরা তাকেও স্বাগত জানাচ্ছি। ডক্টর প্রফেসর ডক্টর সাবের আহমেদ চৌধুরী, যিনি নির্বাচন বিশ্লেষক এবং গবেষক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। অগণন প্রিয় দর্শক, নিশ্চয়ই ইতিহাসের সন্ধিক্ষণে দেশ, অগণন মানুষের রক্ত, অগণন মানুষের ত্যাগ, তিতিক্ষা, অগণন শহীদের প্রত্যাশিত যে দিন, সেই দিনটির হয়তো শুরুর দিনটি আজকে। এছাড়া অসংখ্য পঙ্গুত্ব বরণকারী, চোখ হারানো মানুষ, কত না ত্যাগের বিনিময়ে যে কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখার জন্য যারা লড়েছিল, দীর্ঘ দিন, দীর্ঘ বছর, দীর্ঘ ঘন্টা, অগণন চোখের নির্ঘুম রাত্রি জেগেছিল একটি বাংলাদেশ গড়ে ওঠার স্বপ্ন, কল্যাণমূলক বাংলাদেশ গড়ে ওঠার স্বপ্ন নিয়ে। সেই বাংলাদেশ গড়ার অন্যতম একটি বিষয় হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা। আর সেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি, যে নির্বাচনের প্রত্যাশায় আজকের এই দিন। এবং একই সাথে আগামীর বাংলাদেশ কল্যাণমূলক বাংলাদেশ হোক, সেজন্য জুলাই জাতীয় যে সনদ রয়েছে, সেই সনদের পক্ষে হা ভোট দেয়ার প্রত্যাশায় ছিল হচ্ছে অগণন মানুষ। জাতীয় যে গণভোট রয়েছে, সেই গণভোটও আজকে অনুষ্ঠিত হচ্ছে। এ বিষয়ে আজকে আমরা কথা বলবো। ইতিমধ্যেই কিন্তু ভোট শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন প্রিয় দর্শক যে সারা দেশে বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং দীর্ঘ লাইন, সে বিষয়গুলো দেখেছি আমরা। সরাসরি আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো প্রফেসর ডক্টর সাবের আহমেদ চৌধুরী আপনার কাছ থেকে। ইতিমধ্যেই ভোট শুরু হয়ে গিয়েছে। সব মিলে এখন পর্যন্ত যে উৎসাহ উদ্দীপনা দেখছেন রাজধানীতে এবং বাহিরে, আমরা ইতিমধ্যেই দেখেছি, আমাদের প্রতিনিধিরা তুলে ধরেছে। একটু এই সময়ের, ছোট্ট সময়ের আপনার এটা বিশ্লেষণটা একটু শুনতে চাই। ধন্যবাদ। আসলে একটা বিশেষ সময়ে সেই ৫ই আগস্টের যেই দেশের পট পরিবর্তন, সার্বিকভাবে গণমানুষের মুক্তির যেই জায়গাটা, সেখান থেকে অনেক প্রত্যাশিত ছিল যে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্য দিয়ে আমরা ছিলাম। একটা নির্বাচনের মাধ্যমে একটা স্থিতি অবস্থা যদি বিরাজ করা যায় এবং গণতান্ত্রিককামী মানুষের দীর্ঘদিনের একটা বাসনা ছিল, যেটা আপনি বলছিলেন। তো এবার লক্ষণীয় কয়েকটা বিষয়ের মধ্যে একটা বিষয় হচ্ছে যে বহুদিন পর উৎসব মুখরতা রয়েছে। ছুটি পাওয়া গেছে বেশ কয়েকদিন। প্রচুর লোক তার নির্বাচনী এলাকায় যাওয়ার সুযোগ পেয়েছে এবং গেছে। তো সেখানে একটা বিষয় কাজ করছে, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা সকাল থেকেই ভোট কেন্দ্রগুলো দেখছিলাম। ঢাকার যে ভোট কেন্দ্রগুলোতে, এগুলিতে খুব অল্প সময় কিছু বিদেশি পর্যবেক্ষকও আমাদের চোখে পড়েছে যে জি। তারা খুব সিরিয়াসলি তাদের যেই কাজ সেটা সম্পাদন করছে। সকাল 7:30 থেকে ভোট শুরু হয়েছে, 4:30 পর্যন্ত চলবে। তো সেখানেও সময়টা একটু অ্যাডজাস্ট করা হয়েছে। সাধারণত 8টা থেকে 4টা পর্যন্ত আগে ভোট গ্রহণটা চলতো এবং আমরা দেখছি দীর্ঘ লাইন, সকাল থেকেই দীর্ঘ লাইন এবং নেতাকর্মী বিভিন্ন দলের যারা রয়েছে তারা তাদের দায়িত্ব পালন করছে। গণপ্রতিনিধিত্ব যেই অধ্যাদেশ আরপিও যেটা রয়েছে, সেখানেও আমরা দেখেছি যে অনেকগুলো বিষয়ে কিন্তু এবার পরিবর্তন আনা হয়েছে। তা সেই পরিবর্তনের ক্ষেত্রে আমরা নির্বাচন প্রচারণা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখেছি যে প্রার্থী এবং যারা বা সাধারণ জনগণও রয়েছে, তাদের একটা অ্যাডজাস্টের বিষয়ে কাজ করেছে। কারণ দীর্ঘদিন এক ধরনের নিয়ম কানুনের মধ্য দিয়ে তারা ছিল বা তাদের জ্ঞাত ছিল। এবার আমরা দেখেছি যে অনেকগুলো বিষয়ে তারা, এবং মোটামুটিভাবে সারা দেশে চেষ্টা করা হয়েছে যতটা সম্ভব, কিছু বিচ্ছিন্ন ঘটনা বাদ দিয়ে। আর গত রাত থেকে কিছুটা ভিন্ন ধরনের একটা হাইপ আমরা বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে দেখেছি দেখেছি, জি। যে সারা দেশে কিছু কিছু ঘটনা ঘটেছে। তবে আমাদের ভোট কেন্দ্রের সংখ্যা, আমাদের ভোটারের সংখ্যা প্রায় আপনার 12 কোটি
ছাড়িয়ে গেছে। জি। তো এই যে এত বড় একটা জনসমষ্টি, সেই তুলনায় ঘটনাগুলো যে খুব বিরাট ইম্প্যাক্ট পড়বে তা না, কিন্তু তারপরেও প্রায় মানুষ ১৩ যে কোটি খুব স্যার, ভোটার ১২,৭৭,০০,০০০, ৭৭ লক্ষ, ১১,৭৯৩ প্রায় জন। ১৩ জি। কোটির কাছাকাছি। তা এই যে আপনার সিচুয়েশনটাতে সোশ্যাল মিডিয়ার এই অ্যাক্টিভনেস একটা দিকে ভালো, যে মানুষ খুব সজাগ রয়েছে এবং আমরা দেখছি যে অনেকে ভোট কেন্দ্র পাহারা দিচ্ছে জি। বাইরে থেকে। তা এই সজাগ থাকাটা খুব ভালো, তাদের সিরিয়াসনেস। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এখন পর্যন্ত আমরা দেখছি যে তারা তাদের দায়িত্ব সুচারুরূপে পালন করার চেষ্টা করছে। ফরেন অবজারভার যদি বলি, এবার কিন্তু বিরাট সংখ্যক ফরেন অবজারভার এসছে। প্রায় আমরা যদি সাংবাদিক এবং আমরা অবজারভারের সংখ্যা দেখি, অবজারভারের সংখ্যা প্রায় যতটুকু বলা হচ্ছে ৪০০-র কাছাকাছি, ৩৯৪ জন, এবং ২০০-র কাছাকাছি সাংবাদিক রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। এটা কিন্তু একটা অনেক বড় সংখ্যা, কারণ আমাদের ২০২৪-এ আমরা দেখেছিলাম ১৫৮ জন, ১৮-তে বোধহয় ছিল আপনার ১২৫-এর মতো, এবং ২০১৪-এর ইলেকশন আমরা মাত্র ৪ জন ফরেন অবজারভার এসেছিল। যদিও এবার ভারত সহ কয়েকটা দেশ অবজারভেশন করছে না, কিন্তু আমরা টার্কি, ইন্দোনেশিয়া, তারপরে আপনার ইরান, পাকিস্তান, এই দেশগুলো থেকে, মালয়েশিয়া, অনেক অবজারভার, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে অনেক অবজারভার এসছে। তো তারা মূলত শর্ট টার্ম বেসিসে অবজার্ভগুলো করছে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আমরা দেখেছি যে একটা বড় টিম এসছে, তারা শর্ট টার্ম অবজারভেশনের ক্ষেত্রে নিয়োজিত রয়েছেন। তো সার্বিকভাবে, তবে দেশীয় অবজারভারের ক্ষেত্রে এবার আসলে যারা সিজনড অবজারভেশন করেন এই ধরনের, এবং এমন প্রতিষ্ঠানও আমরা দেখেছি যে একটা প্রতিষ্ঠানকে প্রায় ১১,০০০-এর মতো ওটি তো পরে আবার বাদ দিল, বাদ দিতে হয়েছে, চাপে পড়েই আমরা চাপে বলবো, পড়ে। কারণ একটা বই পড়া অর্গানাইজেশন, আমরা দীর্ঘদিন কাজ করি, ওই ধরনের কখনো নামও শুনিনি। তা এই জাতীয় বিষয়গুলো ঘটেছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে সংশোধনের পর্যায়টা এবং শেষ পর্যন্ত যে সেগুলো অ্যাড্রেস করা গেছে। আমরা মোবাইল কেন্দ্রিক একটা বিষয় দেখছিলাম যে ৪০০ গজের ভেতরে মোবাইল নিয়ে প্রবেশের, এবং যখন এটা সোশ্যাল মিডিয়া সহ একটা আলোড়ন তুলেছে, এটা কিন্তু আবার সংশোধিত হয়েছে, যেটা খুব পজিটিভ। জি। যে বিভিন্ন এবং আমরাও গণমাধ্যমের যে টকশো গুলো হচ্ছিল, সেগুলো আপনারা কিন্তু এসে তীব্র এই ক্ষোভের বিষয়, ক্ষোভ জানিয়েছে, প্রতিবাদ জানিয়েছে, এবং এটাই হচ্ছে শুভ লক্ষণ যে এত বড় মানে অনেক ভোটার সংখ্যায় ঘনবসতিপূর্ণ যেই দেশ, সেখানে এই ধরনের কিছু সিদ্ধান্ত হয়তো আসবেই। কিন্তু এই জিনিসগুলো যে নির্বাচন কমিশন অ্যাডজাস্ট করার চেষ্টা করছে, মানুষের হাইপ বুঝে, পালস বুঝে, এটা খুব গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে আমরা জানি যে বিগত আওয়ামী রেজিমের যারা, তারা তাদের কার্যক্রম নিষিদ্ধ থাকে, এবার অংশগ্রহণ করতে পারছে না। তো সেখানেও আবার ভোটারদের মধ্যে কিন্তু আমরা একটা ক্লাসিফিকেশন দেখছি, যারা খুব কট্টর রয়েছেন তারা অনেকে হয়তো ভোট কেন্দ্রে যাবেন না। সেক্ষেত্রে কট্টর থাকলেও যদি অ্যাড করি আপনার সাথে, সেটি হচ্ছে যে যদি তারা পদ পদবিতে একদম থাকে এবং খুব একদম, তো সেটাই আমি বলছি যে এখানে ৩টা ভাগ মূলত আমাদের চোখে পড়ছে। একটা ভাগ হচ্ছে যে তারা আসলে একটা গ্রুপ থাকে, তারা শিফট করে ফেলে, তারা সব দলের সাথেই তাদের একটা সংযোগ থাকে, যখন যেই দল আসে কিছু বিশেষ সুবিধা নিয়ে তারা কাজ করে, নিশ্চয়ই। ওই দলটা খুব দ্রুত শিফট করে গেছে। মধ্যপন্থী একটা জায়গায় যারা ছিল, যে তারা অ্যালাইন্ড হয়ে গেছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে এলাকাগত বিভিন্ন কারণে। জি। আর একটা দল হয়তো বা অংশ রয়েছে যারা সেইভাবে কিছুটা কট্টরপন্থী। তা আমাদের নির্বাচনের যেটা আমরা ভোটের যে টার্নওভারটা সেটা দেখব, আশা করছি ভালো হবে, কারণ মানুষের মধ্যে যেই উদ্দীপনাটা, স্বতঃস্ফূর্ততাটা রয়েছে, সকাল থেকে ভালো পরিবেশ এখন পর্যন্ত বিরাজ করছে। সাথে সাথে যে জিনিসটা আপনি বলছেন যে এবার একটু নতুন মাত্রা, ভিন্ন মাত্রা যোগ করেছে গণভোটটা। যদিও স্থানীয় পর্যায়ে আমরা দেখেছি যে প্রার্থী নির্বাচনের দিকেই মানুষের মনোযোগটা অনেক বেশি, গণভোটের জায়গায় যথেষ্ট প্রচারণার ক্ষেত্রেও কিছুটা অভাব আমরা দেখেছি, আবার একই সাথে এটার বোধগম্যতার জায়গায়ও যে আমি আমাদের যে একটু আশার দিক বলি, সেটি হচ্ছে আমি নির্বাচনী প্রচারণায় নিজে উত্তরবঙ্গে গিয়েছিলাম, অনেকগুলো জেলায় গিয়েছি, বিভিন্ন শীর্ষ নেতাদের সাথেও ওনাদের সমাবেশ কাভারেও গিয়েছি, নিজে তৃণমূলে একদম ঢুকে গিয়েছিলাম। জি। আশার দিক হচ্ছে আমরা ঢাকায় বসে এই যে চিন্তাটা করলাম, আমাকে একদমই পরিবর্তন করে দিয়েছে। আমি একদম গ্রামের মাঠে হাটে ঢুকেছি, যারা কৃষক কাজ করছে সেখানে,
মানে আমি অবাক হয়ে গেছি যে আমরা হয়তো মনে করেছিলাম যে এই সংখ্যাটা মানে ভালো না, একদমই হ্রাস তাদের মধ্যে হয়তো চিন্তা চেতনা, কিন্তু আমি দেখলাম যে না, আমাদের চিন্তার থেকে তাদের চিন্তা, এই যে আপনারা কথা বলছেন সেখানে তারা, আমাদের যে এখন বাংলাদেশের নাগরিক পিপলস যারা রয়েছেন, তারা এটা নিয়ে অনেক বেশি চিন্তা করে। আমি দেখলাম যে না, তারা সবাই জানে, একদম হয়তো মানে একদম মেঠো গায়ে, যে মেঠো গায়ের বধূ যিনি হয়তো ঘরে থাকেন, তিনি একটু কম জানতে পারেন, কিন্তু এখন তাও মানে মোবাইলের কল্যাণে তারাও জেনে গেছে। তো অবগত রয়েছেন, তারা অবগত রয়েছেন, কিন্তু সেই প্রক্রিয়া, যেমন ধরেন আমরা তো অভ্যস্ত নই প্রক্রিয়াটার সাথে, সেখানে কতটা আমরা মানুষের কাছে পৌঁছতে পেরেছি এটা হয়তো আজকের দিনের বিভিন্ন ঘটনার মাধ্যমে বোঝা যাবে। আরেকটা বিষয় যে ব্যালট পেপারে আমরা যে জিনিসটা দেখেছি যে ভাঁজের যে ধরনটা, পূর্বে কিন্তু আমরা এক ধরনের ভাঁজ করতাম, তো এতে বিষয়টা যদি ভোটারদের আমরা সচেতনতার জায়গাটা সবসময় খুব কাছ থেকে অবজার্ভ করি, তো তো সেটা কোনো সমস্যা তৈরি করবে কি না এটা একটা দেখার বিষয়। কারণ আমরা অনেক জায়গায় দেখেছি যে পাশাপাশি দুটো প্রতীক রয়েছে, তো সেখানে ভাঁজ করতে কতটা, এবং আমাদের পোলিং এজেন্ট সহ ভোট কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবেন তাদের কিন্তু একটা অনেক বড় ভূমিকা রয়েছে। আমরা এখন পর্যন্ত আমাদের বিভিন্ন প্রতিনিধি দেখেছেন যে ঢাকায়ও যারা রিপোর্টার আছেন, তারা কিন্তু ভোট যারা দিয়ে বের হচ্ছেন তাদের কাছে জিজ্ঞেস করছেন, তারা কিন্তু এখন পর্যন্ত কোনো কমপ্লেইন করেননি যে রাইট, কোনো এই জটিলতা। বিষয়টা আসলে আমরা যেটা দেখেছি আমাদের অভিজ্ঞতা থেকে, প্রত্যন্ত গ্রামাঞ্চলে অনেক বয়স্ক ভোটার থাকে যাদের সাথে মিডিয়ার ওই ধরনের সংযোগ ঘটে না। আমাদের এই ধরনের ভোটারের সঙ্গে কিন্তু অনেক অনেক চরাঞ্চলে আপনার ভোট হচ্ছে যেখানে ইলেকট্রিসিটিও ঠিক করে থাকে না। সবাইকে নিয়েই তো আমাদের আজকের এই আয়োজন। তো অবশ্যই, সেই অবশ্যই। জায়গাটা বলছি আমরা আশা করব যে যারা তাদের প্রিজাইডিং অফিসার সহ যারা রয়েছেন, পোলিং অফিসার রয়েছেন এবং বিশেষ করে পোলিং এজেন্ট রয়েছেন, তারা এই জায়গায় তাদের যেই সঠিক দায়িত্বটা যদি পালন করেন, এই হার অনেক কমে আসবে। জি, নিশ্চয়ই। আমরা আমাদের যারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন, আমরা হয়তো কিছুক্ষণের মধ্যেই তাদেরও মতামত শুনবো, তাদের অবস্থা শুনবো। আমরা আমাদের যে ভোটার রয়েছেন তাদের সাথেও সরাসরি সংযোগের চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব, আরও অবস্থা আমরা আমরা সেটি তখন তাদের থেকে দেখব। আমরা একটু আমাদের দর্শকদের জন্য পরিসংখ্যানটা আবার একটু বলি, তাহলে সুবিধা হবে। আমাদের দর্শকরা জানে যে একটি আসনে শুধু ভোট হচ্ছে না, শেরপুর 3। জি, 299টি আসন, সেখানে আমাদের এখন পর্যন্ত 50টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে অংশ নিয়েছে। 60টা দল নিবন্ধিতর মধ্যে 50টা দল, 60টা দল নিবন্ধিত, ছোট বড় সব মিলে তার মধ্যে 50টি আছে। তারপরে সেখানে রাজনৈতিক দলের প্রার্থী হচ্ছে 87 জন রাজনৈতিক দলের, আর স্বতন্ত্র হচ্ছে 481 জন। এটি মনোনয়নপত্র বাতিল হয়েছিল 726 জনের, বৈধ মনোনয়নপত্র 1842 জনের। তো এই যে অবস্থাটা, আপিল হয়েছিল, আমি যদি সেই আপিলের জায়গাটায় বলার আগে একটু ভোট কেন্দ্রের একটু বিশ্লেষণ করি সংখ্যাটা। সেটি আপনি জানেন যে এবার ভোটার সংখ্যা হচ্ছে, আপনি আগেও বলেছি, সেটি হচ্ছে 12,77,11,793 জন। সেখানে পুরুষ হচ্ছে 6,48,000, 6,48,000, দুঃখিত, 6,48,25,361 জন, এবং মহিলা হচ্ছে 6,28,00,000, জি, 85,200 জন। এছাড়া তৃতীয় লিঙ্গ আছে 1,232 জন। এখানে এই যে নারী ভোটার, সেখানে হচ্ছে পুরুষ নারী তো প্রায় সমান সমান। আপনার কাছে কি মনে হচ্ছে এখন পর্যন্ত যতটুকু দেখেছেন, নারীদের উপস্থিতির ব্যাপারে আপনার প্রত্যাশা কেমন? দেখেন, আমাদের উন্নত বিশ্বের নির্বাচনের ধরনের সাথে আমাদের নির্বাচনের অনেক জায়গায় ভিন্নতা রয়েছে। আমি নারী ভোটারদের নিয়ে একটা গবেষণা করেছিলাম, তো সেখানে আমি দেখেছি যে নারীদের উপর কিন্তু পুরুষ ভোটারের একটা বড় ইনফ্লুয়েন্স থাকে, প্রভাব থাকে। এবং আমাদের দেশের যদি আমরা স্থানীয় নির্বাচন থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে বলি, পুরো ঘর মিলে ডিসিশন নেওয়ার বিষয় থাকে অনেক সময়, যে আমরা এবার একে ভোট দিব, দেখা যায় যে পুরো ঘরই বা পুরো বাড়ি অ্যালাইন্ড হয়ে যাচ্ছে। এই ধরনের অনেকগুলো বিষয় আমাদের এখানে আছে। পারিবারিক সিদ্ধান্ত, গোষ্ঠীগত সিদ্ধান্ত এটাকে প্রভাবিত করে।
আবার ভিন্নতাও রয়েছে, শিক্ষিত যে জনগোষ্ঠী রয়েছে সেখানে আবার একই ঘরের মধ্যে হয়তো ৩ দলকে বা ৩ গ্রুপকে ভোট দিচ্ছে, সেটাও রয়েছে। রয়েছে। সেটার সংখ্যা কম। তো এখন এই সকল ক্ষেত্রে তবে এবার ন্যারেটিভের অনেকগুলো বিষয় কাজ করছে। যেটা যে বিভিন্ন দল সম্বন্ধে ন্যারেটিভ তৈরি করা আগে থেকেই, এবং যেটা লক্ষণীয় এই ন্যারেটিভটা ছড়িয়েছে। সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়েছে। আমরা দেখেছি যে প্রভাব যারা ফেলবে মনে করছেন? প্রভাব পড়বে। কারণ আমি বেশ কিছু অঞ্চল ঘুরে আশ্চর্যও হয়েছি যে জি, একটা বিষয় সাধারণ মানুষের কাছে এত দ্রুত পৌঁছে গেছে। তারা বিভিন্ন প্রার্থী জি। সম্বন্ধে বিভিন্ন উপাত্ত, বিভিন্ন ধরনের মন্তব্য হাজির করছে, এবং অনেক ক্ষেত্রেই এগুলো আপনার ভেরিফাই করা ছাড়া। মানে জিনিসটা রটে গেছে। এই রটে যাওয়ার বিষয়টা কিন্তু অনেক ক্ষেত্রে প্রভাব ফেলে। তো এই ন্যারেটিভের জায়গাটা আমাদের দেখতে হবে যে অনেকগুলো ন্যারেটিভ, জামাত ইসলামের পক্ষ থেকে কিছু ন্যারেটিভ এসছে, বিএনপির পক্ষ থেকে কিছু ন্যারেটিভ এসছে। তো মূলত জি। এই দুটো বৃহৎ রাজনৈতিক দল থেকেই বলব। তা সেখানকার প্রভাবটাও দেখতে হবে। বিগত ৩ টি নির্বাচনের কথা আমরা বলছি, ১৪ থেকে শুরু করে ১৪, ১৮, ২৪ এর যে নির্বাচন, ১৪ তে ভোটারবিহীন নির্বাচন বলা হয়, এরপরে রাতের ভোটের নির্বাচন বলা হয়, আমিডামির নির্বাচন বলা হয়। এই যে নির্বাচন, সে সময় তখনও তো আমরা এবার ৫০ টি আ নির্বাচনী দল, রাজনৈতিক দল অংশ নিয়েছিল। তাহলে এই ইলেকশনগুলোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তখন তো বিরোধী জোট বয়কট করেছিল। আ কিন্তু বিরোধী জোট বয়কট করার পরেও যারা অংশ নিয়েছিল, তাদের মধ্যে জাতীয় পার্টি ছিল, আওয়ামী লীগ ছিল, তাদের মধ্যে ভোটটা কি সুষ্ঠু হয়েছিল? দেখুন, আসলে এটা সারা দেশবাসী অবগত সেই সময় কি হয়েছে, এবং এটা হচ্ছে যে আমাদের দেশের শিক্ষার হার, দেশের সার্বিক সবকিছু বিবেচনা করে জবাবদিহিতার জায়গায় যদি বলি, সাধারণ মানুষ কিন্তু এই একটা দিনই মূলত পায় জি, যে তার ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে তার অধিকারের কথাটা বলার, বা তার যে মূল্যায়নের জায়গাটা সেটা প্রয়োগ করার। সেটা ব্যাপকভাবে বাধাগ্রস্ত ছিল। এটা খুবই সত্য, এবং সেখানে যারা আসলে ইলেকশন কন্ডাক্ট করে তাদেরই এটা দায়ভারটা বর্তায় যে সবাইকে নিয়ে অ্যাকোমোডেট করে একটা নির্বাচন অংশগ্রহণ করা। তা সেই পার্টিসিপেশনটা এটা খুব গুরুত্বপূর্ণ। তা যার ফলশ্রুতিতে যেমন আপনিও আলোচনায় বলছিলেন যে জি। ২০১৪ ইলেকশনের একটা বিষয় যে খুশিতে ঠেলায় ঠেলায় ঘুরতে। ঘুরতে। জি, তো এই ধরনের পরিস্থিতিতেও আমরা দেখেছি, এবং আমি যেটা অবজারভারের সংখ্যা দিয়ে প্রথমে বলার চেষ্টা করছিলাম যে মাত্র ৪ জন বিদেশি অবজারভার ২০১৪ ইলেকশন কাভার করতে এসেছিল। কারণ বিশ্বব্যাপী একটা বিষয় ছিল যে ইলেকশনটা কতটা সুষ্ঠু হচ্ছে। আগে থেকেই সারা বিশ্বের লোকজন জানতো, এবং সেখানে এবার যেমন আমরা অনেক বিদেশি অবজারভার আমরা দেখছি, এবং আমি বলেছি যে সকাল থেকেই তারা বিভিন্ন অঞ্চল, বিশেষ করে তারা শহর অঞ্চলগুলো বেশি কাভার করে। তবে ইউরোপিয়ান ইউনিয়নের এবার ৬৪টা জেলাতেই অবজারভার রয়েছে। তা আমরা দেখব যে তারা কি মূল্যায়নটা করে। আমরা আশা করছি এখন পর্যন্ত যে পরিস্থিতি। তবে ভোটের যেই জায়গাটা, এখানে প্রশাসনের একটা বড় দায়িত্ব রয়েছে। তা এবং ১১টা-১২টা পর্যন্ত কিন্তু ভোট মোটামুটি এক ধরনের বিষয় থাকে। আস্তে, আস্তে বিভিন্ন বিষয় ছড়ায়। স্থানীয় পর্যায়ে বিভিন্ন বিষয় ছড়ায়। সেখান থেকে আবার যেই সংস্কৃতিগুলো আমরা অতীতে দেখেছি যে কেন্দ্র দখল করা বা বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন, এবং স্থানীয় জায়গায় কিন্তু এগুলো রয়েছে। যখন যার মাসেল পাওয়ারটা যেখানে বেশি, যেকোনো বিশেষ বাড়ির লোককে নিরুৎসাহিত করা, যে আমি নিশ্চিতভাবে জানি যে ভোট আমি ২৪শে পাবো। জুলাইয়ে সেই কালচারগুলো রয়েছে। ভোটের যে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার এর যেই জায়গাটা বলি, এটা কিন্তু একটা বড় ফ্রেমে কাজ করে। এটা যে শুধুমাত্র আমি ব্যালটে আমার ভোটটা দিচ্ছি এতটুকুতেই সীমাবদ্ধ না। পর্যবেক্ষণের ভাষায় এখানে আমরা বলি যে মূলত 40 ডেজ এট লিস্ট দেখতে হয় এই আপনার সুষ্ঠু একটা নির্বাচন হয়েছে কিনা সেটা বোঝার জন্য। তাহলে সেই 40 ডেজ এর নি আফ আ ইলেকশন আফটার পূর্ববর্তী ৩০ দিন, জি, জি, জি। পূর্ববর্তী ৩০ অবস্থাটা কি দিন পর্যবেক্ষণ করেছেন? ইলেকশনের দিন, এবং ইলেকশনের পরবর্তী ১০ দিন। কারণ আজকের ইলেকশন হয়ে যাওয়া এটাই সবকিছু না। দলগুলো কি প্রতিক্রিয়া দেখায় এই ফলাফলটা নিয়ে, স্থানীয় বিভিন্ন পর্যায়ে আপনার কি ধরনের ঘাত-প্রতিঘাত সইতে হয়, ভোটাররা যে ভোটটা দিয়ে গেল
তারা নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারছে কিনা, তাদের উপর কোনো আক্রমণ হচ্ছে কিনা, এটা আগামী 10 দিন পর্যন্ত অ্যাটলিস্ট দেখতে তাহলে হবে। আপনারা তো এই যে 3টি সিম্বল দেখবেন, সেই 3টি সিম্বলের জায়গায় নির্বাচন হয়ে যাওয়া, এখন নির্বাচন আজকে হচ্ছে, জি। তো নির্বাচনের আগের যে কয়দিন দেখেছেন সেটির পর্যবেক্ষণটা কি? এবার আসলে অনেক ভিন্ন পরিস্থিতিতে, যেমন ধরেন বিএনপির প্রার্থীর যে জায়গাটা, প্রার্থী দিতে তারা অনেক দেরি হয়ে গেছে। সঙ্গত কারণ ছিল, জনাব তারেক রহমান উনি দেশে এসেছেন, তারপরে দেখা গেছে যে বেগবান হয়েছে। সেখানে জামাতে ইসলামের যারা ছিল তারা একটু সুবিধা পেয়েছে, তারা দীর্ঘ সময় আমরা এলাকায় দেখেছি কাজ করেছে, এবং জি। তাদের কাজের ধরনের একটা বড় জায়গা ছিল ঘরে ঘরে কাজ করা। আমরা দেখেছি যে এখানে তাদের যে মহিলা কর্মী ছিল তাদেরকে তারা খুব ভালোভাবে নিয়োজিত করেছে। তবে এবার একটা বিশেষভাবে লক্ষণীয় এবং ভোটারদের মধ্যেও সেই সচেতনতা রয়েছে যে আপনার এই যে যেটা আমরা বলতাম হুন্ডা গুন্ডা নির্বাচন বা বড় মিছিলের বিষয়, বড় শোডাউনের বিষয়, এটা কিন্তু খুব ভালোভাবে কন্ট্রোল করা গেছে, এবং ভোটাররা অনেক ক্ষেত্রে দেখেছি এগুলো অপছন্দই করেছে। তো ফলে আপনার এই যে ডোর টু ডোর ওয়ার্ক, ক্লোজ কন্ট্যাক্টে যাওয়া, এই বিষয়গুলো এবার অনেক বেশি লক্ষণীয়, এবং আমার যতটুকু দেখা বা ধারণা এটার একটা বড় প্রভাব ফেলবে। ইতিবাচক। ইতিবাচক প্রভাব ফেলবে। ভোটাররা অনেক জায়গাতেই বলতে শুনেছি যে কেউ তো আসলো না আমাদের কাছে, বা কিছু তো এখনো বললো না। আগের কালচার অনুযায়ী। আগের কালচারটা নেই, এবং এখানে আরেকটা বিষয় খুব কিন্তু লক্ষণীয়। কিন্তু ডক্টর সাহেবের এটাও তো ঠিক যে আমি ভোটার হিসেবে আমি যদিও সিলেক্ট একজনকে করেছি, কিন্তু তারপরও আমার কাছে কেউ ভোট চাইবেন, এটিও তো আমি প্রত্যাশা করতে পারি। অবশ্যই, অবশ্যই। কিন্তু ওই যে বললাম সময়ের জায়গাটা, যে আমরা তফসিল ঘোষণার পর প্রার্থী নিশ্চিত হয়, কারণ প্রার্থীদের অনেককেই আমরা দেখেছি দৌড়ঝাঁপ করতে, যে রিট করার ক্ষেত্রে, তারপরে আপনার তার যে নির্বাচনের যে বৈতরণীটা পার হওয়া, যে তার এটা বৈধ হচ্ছে কিনা, এই জায়গাগুলোতে অনেক কাগজপত্র জমা দিতে হয়, একটা টেনশনের বিষয় থাকে, এবং নেতাকর্মীদের মধ্যে আবার যেমন অনেক গ্রুপিং, ও রাজনৈতিক দলগুলোতে অনেক জি, গ্রুপিং জি। আমরা দেখেছি এখনো আছে, এবং সেগুলো নিয়ে যেমন দেবিদ্বারে কুমিল্লা 4 আসনে আমরা দেখলাম যে এই যে বিভিন্ন ধরনের যে ঘটনাগুলো ঘটলো, এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে। তো এই যে জায়গাগুলো, এবং বিএনপি সহ অন্যান্য অনেক রাজনৈতিক দলেরই কিন্তু আমরা দেখেছি যে জামাত ইসলামের ক্ষেত্রে এটা অনেক কম, যে অনেক স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়ে গেছে, অনেক বিরোধী প্রার্থী দাঁড়িয়ে গেছে। এগুলিতে অনেক সময় দিতে হয়েছে, স্থানীয় নেতাদের অনেক সময় দিতে হয়েছে। যদিও ঢাকা 17 আসনে আমরা গতকাল দেখলাম যে 4 জন স্বতন্ত্র প্রার্থী তারা জনাব তারেক রহমানের পক্ষে তাদের যে প্রার্থিতা সেটা প্রত্যাহার করে নিয়েছে। তো এই বিষয়গুলো রয়েছে বিভিন্ন কিন্তু বিষয়। এরকম কিন্তু মানে নির্বাচনের আগে এভাবে কিন্তু আমরা দেখেছি যে ডামি ক্যান্ডিডেটও অনেক জায়গায় এরকম তবে হয়। তুলনামূলক এবার কম, মানে তুলনামূলক। অন্যান্য নির্বাচনে এটা অনেকের ক্ষেত্রেও, মানে অনেককে দেখি যে ভুইফোড় রাজনৈতিক দল তৈরি করে এই সময় দাঁড়ানো, বসে যাওয়া, অর্থের একটা লেনদেন হওয়া, এগুলো রাজনৈতিক সংস্কৃতিতে আমাদের অতীতে ছিল। তবে তুলনামূলক এবার আমরা এগুলো কম এটি কি দেখেছি। পেয়েছেন যে কেন কম? কমের একটা বিষয় হচ্ছে যে আহ, অনেকের মধ্যে একটা সময় পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব ছিল, নির্বাচন হবে কি হবে না, মাঠ গোছানোর বিষয় ছিল, তারপরে ইলেকশন কমিশন নতুন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ নিয়ে কাজ করেছে। তা সব কিছু মিলিয়ে ওই ধরনের প্রস্তুতির সুযোগটা বোধহয় তারা পায়নি। জুলাই পরবর্তী থেকে যে সময়টা, সব কিছুই তো একটা হঠাৎ করে পরিবর্তিত পরিস্থিতি, ফলে স্মুথ ট্রানজিশনের যে জায়গাটা সেটা তো ওইভাবে হয়নি বলে হয়তো প্রস্তুতির জায়গাটা একটু তাদের কম ছিল। এবার আমরা কিন্তু আগে থেকে আমরা নবীন ভোটারদের কথা বলছিলাম। জি। তো নবীনদের ভোটারদের ক্ষেত্রে আপনি কেমন ওখানে উপস্থিতি মনে করছেন যে হবে? আরেকটা হচ্ছে তারা বেছে নেয়ার ক্ষেত্রে কি একদিকে টার্ন করতে পারে এরকম? এবার আমি একটু আপনার কাছ থেকে এই উত্তরটা শুনবো। তার আগে একটু ঢাকার মিরপুরে জি আমাদের এস এম আরিফ রয়েছেন, আমাদের সহকর্মী সিনিয়র রিপোর্টার। আমরা একটু মিরপুরের পরিস্থিতি দেখে আসি। মিরপুরের ভোটের পরিস্থিতি দেখতে চলে যাচ্ছি রাজধানীর মিরপুরে। দর্শক, এস এম আরিফ আমাদেরকে বলবেন যে আমরা দেখেছি যে মিরপুরে বেশ কয়েকটি আসন রয়েছে, তার মধ্যে প্রেস্টিজিয়াস আসনও রয়েছে। ওখানে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ইতিমধ্যে দেখেছি যে তিনি ভোট প্রদান করেছেন। এছাড়া আশেপাশে বিএনপির বেশ কয়েকজন ভালো আরো প্রার্থী রয়েছেন। একটু বলবেন যে ওখানে কি অবস্থা, উনি কি বলেছেন?
যে মাহবুব, ভোটের পরিবেশ এখন পর্যন্ত সুষ্ঠু। আমরা যে কেন্দ্রটি রয়েছে সেটি মণিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সেখানে 4টি কেন্দ্র রয়েছে মোট, এবং এই 4টি কেন্দ্রে 2টি পুরুষ কেন্দ্র, 2টি নারী কেন্দ্র রয়েছে, এবং এই 4টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে 13,128 জন। এবং আমরা সকাল থেকে দেখেছি যে ভোট কেন্দ্রে কিন্তু সুশৃঙ্খলভাবে ভোটাররা আসছেন এবং তারা ভোট প্রদান করছেন। আমরা যে ভোট বুথগুলো রয়েছে সেগুলো একটু দেখাতে চাই আপনার মাধ্যমে। সেখানের পরিস্থিতিও কিন্তু একদমই সুষ্ঠু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সকালে কিছুটা ভোটার উপস্থিতি কিন্তু আমরা কম দেখতে পাচ্ছি, তবে বেলা বাড়ার সাথে সাথে সবাই প্রত্যাশা করছেন যে ভোটার সংখ্যা বাড়বে। এটি আমরা যে কেন্দ্রটিতে রয়েছি সেটি 22 নম্বর কেন্দ্র, এবং এটি নারী কেন্দ্র, এবং সেই নারী কেন্দ্রে কিন্তু ভোট প্রদান করছেন যারা ভোটাররা রয়েছেন, নারী ভোটার, তারা কিন্তু ভোট প্রদান করছেন এবং সুষ্ঠুভাবে সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করছেন। আমরা দেখতে পাচ্ছি যে যারা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার রয়েছেন, তারা কিন্তু যারা ভোটার রয়েছেন তাদের ভোট নিশ্চিত করেই কিন্তু তাদেরকে আসলে ভোটার স্লিপ দিচ্ছেন, এবং সেখানে পরে কিন্তু তারা ভোট দিয়ে ব্যালটে ভোট প্রদান করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে যারা ভোটার রয়েছেন তাদেরকে আসলে তাদের যে এনআইডি কার্ড সেটি নিশ্চিত করে তাদেরকে আসলে তাদের ফেস ডিটেক্টেড করে তারপর কিন্তু আসলে তাদেরকে ভোটের যে ব্যালটটা সেটি দিচ্ছেন, এবং তারপর কিন্তু ব্যালট বাক্সে তারা ভোট দিচ্ছেন। এবং এখানে কিন্তু আমরা সকাল থেকেই দেখেছি যে যারা সাধারণ ভোটার রয়েছেন তারা কিন্তু বাইরে অবস্থান করছিলেন। বেলা 7:30টার দিকে যেটি ভোট শুরু হওয়ার কথা ছিল, সেখানে 7:30টার দিকে ভোট শুরু হয়েছে, এবং ভোট শুরু হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে সবাই ভোট প্রদান করছেন, এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা এই কেন্দ্রে ঘটে, এবং আমার জানা মতে আমরা অনেক জায়গায় খোঁজ নিয়েছি, কোথাও আসলে তেমন কোনো ঘটনা কিন্তু আমরা লক্ষ্য করিনি, যেটি ভোট জালিয়াতি বা জাল ভোট সেরকম কোনো অভিযোগ কিন্তু আমরা পাইনি। এখানে কিছুক্ষণ আগেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি ভোট প্রদান করেছেন। জানেন ঢাকা 15 আসনে তিনি একজন প্রার্থী, এবং তার যে এই আসনে সেই আসনে তিনি এই কেন্দ্রেই ভোট প্রদান করেছেন, এবং এই মণিপুর যে কেন্দ্র সেটি 25 নম্বর কেন্দ্র, সেখানে 6 নম্বর বুথে তিনি ভোট প্রদান করেন, এবং ভোট প্রদান করার পর তিনি কিন্তু কথা বলেছেন। ধন্যবাদ আরিফ, আপনি কি জানিয়েছেন যে জি সুষ্ঠুভাবে, তার মতে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট সবখানে, যদি যারা ভোট দিয়েছেন তাদের সাথে কোনো কথা বলতে পারছেন কিনা সেটি তারা কি বলছেন? সম্পন্ন হবে সবশেষ যেটি 4:30টায় শেষ হবে ভোট গ্রহণ, সম্পূর্ণভাবে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে সেটি কিন্তু তিনি প্রত্যাশা করছেন। একটু 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 আমরা দু একজনের সাথে কথা বলতে চাই যারা ভোট প্রদান করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এখানে অপেক্ষা করছেন। আপনারা কি আসলে ভোট দিয়েছেন? ভোট দিয়েছেন নাকি? আচ্ছা, আপনারা কেউ ভোট দিয়েছেন? আচ্ছা, অনেকে ভোট দিতে আসছেন, আপনি ভোট দিতে আসছেন। আচ্ছা, কেমন দেখলেন পরিবেশ? ভালো ভালো। কোনো ধরনের সমস্যা হয় না তো? না। শুনছিলেন যে আসলে এখানে ভোট যারা প্রদান করছেন তাদের আসলে কোনো ধরনের সমস্যা সম্মুখীন হতে হয়নি, এবং আমরা আরেকটি কক্ষে যেতে চাই, সেখানের পরিস্থিতি কেমন রয়েছে আমরা একটু সেটি দেখাতে চাই। এই যে একটু 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 কথা বলতে চাই আপনার সাথে, যে আপনি তো ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন, এই সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? কোনো সমস্যা কি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো, অনেক ভালো। এত বছর পর আমরা ভোট দিতে আসছি, ভালো, অনেক ভালো। একটা উৎসব মুখর পরিবেশের কথা বলা হচ্ছে। আমি পাটনা থেকে আসছি, ভোট দেওয়ার উদ্দেশ্যে শুধুমাত্র এখানে আসছি। আপনি পাটনায় থাকেন, ভোট এখানে আপনার। আর জানেন তো 2টি ভোট, একটি গণভোট এবং একটি, হ্যাঁ, তো সেখানে আসলে সেটি সম্পর্কে কি জানেন? গণভোট, হ্যাঁ, অফকোর্স জানি। একটা হা ভোট, না ভোট, আর একটা হচ্ছে গণভোট, এই নর্মাল ভোট আর কি। শুনছিলেন যে কোনো ধরনের আসলে কোনো সমস্যা আসলে তারা ফেস করছেন না, এবং সুশৃঙ্খলভাবে আমরা প্রতিটি কেন্দ্রে, প্রতিটি বুথে কিন্তু দেখছি যে সুশৃঙ্খলভাবে ভোট প্রদান করা হচ্ছে। আমরা যদি দু একজন পুলিং অফিসার সাথে কথা বলতে চাই, তারা আসলে একটু কারোর সাথে একটু কথা বলতে চাই। আসলে আপনারা যে ভোটটা হচ্ছে এখন পর্যন্ত কেমন দেখছেন, এবং কোনো ধরনের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি ছিল না? না ভাইজান, এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা চোখে পড়েনি, আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে।
অনেক অনেক ধন্যবাদ একটু আরিফ, আপনার অনেক কাছে ধন্যবাদ। জানতে চাই যে ভোট প্রদান হচ্ছে 7:30 থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত কোনো ধরনের আহ, আপনাকে ধন্যবাদ আরিফ, আপনি নিশ্চয়ই থাকবেন, আমাদের ভোটারদের তথ্যও জানাবেন, শীর্ষ নেতাদের সাথে থাকলে আমরা তাদের কথাও শুনতে পাবো। আমরা আবার ডক্টর সাহেব আপনার কাছে আসি, সেটি জি। হচ্ছে যে আমরা দেখছিলাম এইখানেও, এবং একটি বিষয় বোধহয় প্রাসঙ্গিকই, তা হচ্ছে যে এই নারী ভোটারদের নিয়ে বেশ কথা আসছিল, বিশেষ করে নেকাব দিয়ে যারা যাবেন বা হিজাব পরে, সেখানে মুখমণ্ডল ঢেকে রাখা কি না রাখা এই বিষয়টি, এবং জানেন যে বাংলাদেশে অনেক নারী আছেন যারা আসলে মুখমণ্ডল খুলতে চান না। তো এই দুটোকে আসলে বিশ্লেষণ কিভাবে করবেন, এটি কোনো ভাবে এটা আসলে আমরা বলা যায় যে অনেক ক্ষেত্রে অভ্যস্ত, এটা জি দীর্ঘদিন ধরেই অভ্যস্ত। এখানে মূলত নির্ভর করবে যারা প্রিজাইডিং অফিসার রয়েছেন, পোলিং অফিসার রয়েছেন, তাদের উপর ভোটের যেই অমোছনীয় কালি আছে সেটা ব্যবহারের উপর, এবং পোলিং এজেন্টরা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কিনা সেটার উপর। যদিও এবার আসলে যথেষ্ট সময় ওইভাবে পাওয়া যায়নি, আমরা দেখেছি যে অনেক মৃত ভোটারও তিনি ভোটার লিস্টে নিবন্ধিত হয়ে আছেন। অনেকে হয়তো দীর্ঘদিন দেশের বাইরে রয়েছেন, তাদের বিষয়গুলো রয়েছে। তো এগুলো সবসময় কিছুটা থাকে, কিছুটা থাকে। জি এবং আপনি যে এই প্রসঙ্গটা বলছেন আমার মনে হয় যে এবং তারা কিন্তু আলাদা কেন্দ্রেই ভোট দিচ্ছেন, মানে নারী পুরুষ পৃথক পৃথক পোলিং বুথ রয়েছে। তা যেহেতু পোলিং বুথ এবং পোলিং সেন্টার আলাদা রয়েছে, মনে হয় না যে এটা খুব বড় ধরনের সমস্যা তৈরি করবে যদি পোলিং অফিসার, পোলিং এজেন্ট সহ প্রিজাইডিং অফিসার থেকে সবাই সজাগ থাকেন। সেক্ষেত্রে মানে একটি বিষয় সেটি হচ্ছে যে এই নিকাব হিজাব নিয়ে আমরা বিএনপিকে কথা বলতে দেখেছি, তাহলে এখানে কি সে দলটি আসলে নিশ্চিত হতে চায় আইডেন্টিটি, নাকি তারা এই ধরনের ভোটারদের ক্ষেত্রে একটু শঙ্কায় রয়েছে যে তারা তাদের ভোট পাবে কিনা, কোনটা মনে হয়? এটা বলা মুশকিল, কারণ আমরা যেটা দেখেছি যে বিএনপি সমর্থক এমনকি আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে অনেকে নিকাব হিসাব পড়ে, এটা তো ধর্মীয় একটা বিষয়। জি তা এটা হয়তো রাজনৈতিক একটা স্ট্র্যাটেজির অংশই হবে মূলত, আমি বলবো, কারণ ওইটাকে ওইভাবে আইডেন্টিফাই করা ঠিক হবে না। দুই দলের ভোটারদের মধ্যে যথেষ্ট সংখ্যক রয়েছে এই এই ধরনের ভোটার, এবং যারা দায়িত্বে রয়েছেন তারা তাদের দায়িত্বটা আশা করি সেক্ষেত্রে পালন পালন করবে। করবেন। আমরা এই লাইভ আমরা বাহিরের যে প্রতিনিধিদের খবর সংগ্রহের আগে বলেছিলাম যে নবীন ভোটারদের যে বিষয়টি সেটিকে একটু এটা শুনতে চাই। খুবই গুরুত্বপূর্ণ এবারে নির্বাচনে। বিশেষ করে আমরা জানি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমাদের একটা বৃহৎ সংখ্যক তরুণ প্রজন্ম রয়েছে, এবং এই তরুণদের বৈশিষ্ট্য, চিন্তা চেতনা, তাদের ভোটিং বিহেভিয়ারের প্যাটার্ন সব কিছুই অনেক ভিন্ন। এরা অনেক জায়গাতে ডিটারমাইনিং ফ্যাক্টর হবে, এবং আমরা জানি যে একটা বৃহৎ সংখ্যা প্রায় 30 থেকে 35% ভোটার রয়েছে এই গ্রুপের, জি যারা সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ, যারা রাজনৈতিক দলের তথাকথিত যেই আম, আপনার বলবো যে গাল গল্প সেগুলিতে খুব বেশি অ্যাট্রাক্টেড হয় না, এবং জেনে বুঝে, এবং এই তরুণ নেতৃত্বকে আকর্ষণের একটা বড় জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া, ডিজিটালাইজেশন। আপনি কিভাবে তাদেরকে বিভিন্ন যে জায়গা, এবং আমরা প্রচারণার ক্ষেত্রেও দেখেছি যে বা নির্বাচন কমিশন সেখানে তাদেরকে উৎসাহিত করেছে যে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের ক্ষেত্রে নিবন্ধন করার বিষয়, প্রার্থীর একটা পেজকে, এই বিষয়গুলো ছিল। এখানে আরেকটা বিষয় যে আমাদের সারা পৃথিবীর নির্বাচনগুলোতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কিন্তু একটা বড় বড় ব্যবহার হয়ে থাকে, জি এই নির্বাচনে আমরা দেখেছি। তবে আমার নিজস্ব গবেষণাও রয়েছে এই বিষয়ে, আমরা দেখেছি যে বিশেষ করে সাউথ এশিয়ার ক্ষেত্রে এটা প্রোপাগান্ডা, আপনার ক্যারেক্টার অ্যাসাসিনেশন, এই জাতীয় ক্ষেত্রেই বেশি এআইটা ব্যবহার হয়। যদিও এবার বারবার বলা ছিল যে পজিটিভ জায়গায় এআইকে ব্যবহার করাটা এখানে আপনার বৈধ, কিন্তু এইভাবে মনিটর করা খুব ডিফিকাল্ট আমাদের কিন্তু সেই মতো। তুলনামূলক যে একদম ছিল, শঙ্কা ছিল, সেখানটা অনুযায়ী কি এআই এর অত নেগেটিভলি ব্যবহার অতটা হয়েছে, দেখেছেন? আমরা দেখেছি যে হুটহাট ফটোকার্ড তৈরি করে দেওয়া, কারণ আমাদের সেই ডিজিটাল বা মিডিয়া লিটারেসির যে জায়গায় সেখানে কিন্তু এখনো
আমাদের জনগণ তৈরি হয়নি। এটা অনেক পাবলিক বুঝতে পারবে না এখনো, সেটি যারা বোঝে, যারা ধরেন এগুলো নিয়ে কাজ করে, বিশেষ করে তরুণ প্রজন্মের অনেকেই বোঝে, ও দেখলেই বোঝে যে এটা এআই দিয়ে তৈরি। অথবা যেগুলো এখন ট্রু সেগুলোকেও কিন্তু প্রথমেই প্রশ্ন উঠছে যে এটা ট্রু না ফলস। ট্রু না ফলস, এই যে দ্বিধাদ্বন্দ্বটা, এটা গুরুত্বপূর্ণ। আমি দেখেছি যে অনেক বয়স্ক মানুষের ক্ষেত্রে, শিক্ষিত কিন্তু বয়স্ক, সে বুঝতে পারছে না পার্থক্যটা, এবং তারা অনেক ক্ষেত্রে শেয়ার করছে, হয়তো অনেক পরে বুঝতে পারছে এর মধ্যে বিষয়টা ছড়িয়ে গেছে। আমরা ফটো কার্ডের ব্যবহার দেখি, এবং যে মিথ্যা, ধরেন মাই টিভির একটা লোগো ইউজ করে একটা ফটো কার্ড তৈরি করে ফেললো, পরবর্তীতে হয়তো দেখা গেল যে এটাই ছড়িয়ে গেছে। আবার আমরা কাশেম টিভি, আনোয়ার টিভি এগুলো তো রয়েছে, দেলোয়ার টিভি। তারপরে ধরেন অনেক সময় আবার দেখি যে অনেক ক্ষেত্রে একটা প্রতিযোগিতা থাকে মিডিয়াগুলোর মধ্যেও, যে এই নিউজটা কে সবার আগে নিয়ে আসবে। তারাও দেখি যে আবার ফটো কার্ড তৈরি করে অনেক সময় সেটা সরিয়ে নিয়েছে। গতকাল রাতেও অনেকগুলো ঘটনা হয়েছে। এই বিষয়গুলো চলছে, এবং এখানে কিন্তু যেটা বললাম যে মানুষের ক্ষেত্রে এবার সবচাইতে বড় প্রভাব ফেলবে এই সোশ্যাল মিডিয়ায় প্রচারণার ক্ষেত্রে দলগুলোর যে অ্যাক্টিভ, এবং আমরা দেখেছি যে প্রায় প্রতিজন প্রার্থী কিন্তু লাইভ করেছে কালকে, তারা লাইভে এসছে পেজ থেকে। তারাও এই গুরুত্বটা খুব ভালোভাবে বুঝতে পারছে যে এখানে তরুণ ভোটার থেকে শুরু করে তারা যেমন একটু রাত জেগে ব্যবহার করে, এবং অনেককেই দেখেছি আমরা বয়স্ক ভোটারও যারা, তারা খুব ভালোভাবে সোশ্যাল মিডিয়াকে ফলো করছে। এবং এই যে গতকাল যে ঘটনাগুলো ঘটলো সন্ধ্যার পর থেকে, খুব ক্লোজলি তারা সেগুলো অবজার্ভ করছে, আলোচনা করছে। তা এটার একটা আমাদের ভোটিং বিহেভিয়ার প্যাটার্নের মধ্যে আমি বলবো যে এটা একটা বড় ধরনের পরিবর্তন। জি, আমরা একটু বাড্ডা এলাকা থেকে ঘুরে আসি। ইতিমধ্যেই দেখেছি যে সেই এলাকার নাহিদ ইসলাম ভোট দিয়েছে, এনসিপির আহ্বায়ক। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখেছি যে উনি ঠাকুরগাঁয়ে কথা বলেছে। ওই এলাকায় আরেকজন প্রার্থী এই মুহূর্তে ভোট দিচ্ছেন, আমরা একটু তার কথা শুনে আসি তিনি কি বলছেন। এম এ কাইয়ুম ভোট দিচ্ছেন, রাকিব হাসান রয়েছেন সেখানে। রাকিব, আমরা একটু আপনার সাথে যেতে চাই। একটা মিনিট ভাই। রাকিব কি বলছেন এই প্রার্থী সার্বিক অবস্থা নিয়ে? দর্শক, এই যে আমরা রয়েছে এখন ঢাকা 11 আসনের বিএনপি মনোনীত ধানের শীষের যে প্রার্থী এম এ কাইয়ুম, উনি এখন রয়েছেন এই বাড্ডা বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি কেন্দ্রের পরিদর্শনে আসছেন। অল্প কিছুক্ষণ আগেই তিনি ভোট প্রদান করেছেন। তার কাছে একটু জানতে চাইবো যে আজকে নির্বাচনের যে শুরু থেকে আপনি আসলে ভোট প্রদান করেন, কয়েকটি কেন্দ্র পরিদর্শন করলেন, কি মনে হচ্ছে এবারের নির্বাচন? না, ইনশাল্লাহ মানুষ নির্ভয়ে স্বতঃস্ফূর্তভাবে আসছে ভোট কেন্দ্রে। তো ভোট হচ্ছে স্মুথলি। বিভিন্ন প্রভাকাণ্ডার কারণে হয়তো কিছুটা লোক মিসগাইডেড আছে, এরা আবার যখন যাবে মহল্লা বা বাসায় আরও ভোটার আসবে বলে আমি মনে করি। ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে হচ্ছে। শেষ পর্যন্ত দেখি কি হয়, সবগুলি কেন্দ্রে যাচ্ছি। আশা করি এই এলাকার মানুষ, এই এলাকায় অনেক উন্নয়ন পেয়েছে বিএনপির আমলে। এবার ধানের শীষে তারা বিজয় করবে আমাদের ইনশাল্লাহ। আমরা তাদের সাথে যে কমিটমেন্ট করেছি, মাদক সন্ত্রাস চাঁদামুক্ত ঢাকা 11 আসন একটা মডেল করব, এই কথার উপর আমি মনে করি ঢাকা 11 আসনের সম্মানিত ভোটাররা তাদের আমাদের উপর আস্থা রেখেছে। আর বিগত সময়ে আমরা বাড্ডা গুলশান লিঙ্ক রোড একরমুক্ত গ্যাস পানি এগুলি করেছি। গ্যাসের সমস্যা রয়েছে, পানির সমস্যা রয়েছে, রাস্তার কাছে যে সমস্যা, এগুলি আমরা অ্যাড্রেস করছি। ইনশাল্লাহ আশা করি মানুষের মধ্যে অনেক বছর পরে ভোটের সুযোগ পেয়েছে। কিছু সংখ্যা থাকলে অপপ্রচারের কারণে এটা কেটে যাবে আশা করি। ধন্যবাদ আপনাকে। দর্শক শুনছিলেন যে আসলে ওনাদের যে প্রতিশ্রুতি রয়েছেন বিগত সময়ের ধারাবাহিকতায় ওনারা এবারও যদি নির্বাচিত হন এলাকার বেশ কিছু সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন, এবং তিনি আমরা জানি যে আরো বেশ কয়েকটি কেন্দ্র পরিদর্শন করবেন। নাহিদ ইসলাম কি বলেছেন? নাহিদ ইসলাম এখানে যারা আছেন তাদের অনুভূতি, নাহিদ ইসলামের ভোটের জায়গায় আপনি ছিলেন, একটু শুনতে চাই। ভোট কেন্দ্রে যাচ্ছেন, ভোট দিচ্ছেন, কেমন মনে হচ্ছে? ভোটের পরিবেশ কেমন? এখন দেখা যাচ্ছে বর্তমান অবস্থায় মোটামুটি পরিবেশ খুব সুন্দর। এখানে আমরা দেখতে পারতেছি যে প্রশাসনিকভাবে তারা মোটামুটি ভালোইভাবে যে কেন্দ্রগুলা ভালোভাবেই করতেছে, এবং আমাদের এখানে ভোটের সংখ্যা ধানের শীষের প্রতীক মোটামুটি ম্যাক্সিমাম বিপুলভাবে ধানের শীষের যাত্রায়, এবং বিপুলভাবে তারা ডক্টর আলহাজ এম এ কাইয়ুম সাহেব বিপুল ভোটে পাশ করবে যদি আল্লাহ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, মানুষের মধ্যে নাহিদ ইসলাম ভোট দিয়েছেন, সেখানে কি বলেছেন আমাদেরকে একটু জানাবেন আপনি।
এই ভোট কেন্দ্রে আসছেন এবং ভোট দিচ্ছেন। আমরা সকালেই কিন্তু আমরা দেখতে পেয়েছেন যে আমরা সকালে বাড্ডা একটি স্কুলে বেড়াইত একটি স্কুলে ভোট দিয়েছেন এই আসনের অন্যতম আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনিও ভোট প্রদান করেছেন। তার কেন্দ্রটি তো আমরা দেখতে পেয়েছি যে সকাল থেকে অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে ভোট কেন্দ্রে তারা উপস্থিত হয়েছেন তিনি, এবং ভোটার উপস্থিতিও বেশ ভালো ছিল। তবে আসলে যেহেতু মানুষজন শীতের সকাল একটু বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা আরো অনেকটাই বাড়বে এমন অনেক ধন্যবাদ। তারা কিন্তু প্রত্যাশা করছেন, এবং এবার এই সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে অনেকেই খুশি। প্রথম ভোট দিয়েছেন এমন অনেকের সাথে কথা বলেছিলাম যে তাদের প্রথম ভোটটি তারা এমন উৎসবমুখর পরিবেশে দিতে পারছেন, এই জন্য তারা অত্যন্ত আনন্দিত। তবে আসলে আমরা যতটুকু আরো কয়েকটি আসন, আমরা কয়েকটি ভোট কেন্দ্র কিন্তু এর মধ্যে পরিদর্শন করছি। অনেক অনেক ধন্যবাদ রাকিব। আমরা আবার আপনার সাথে যুক্ত হব। ডক্টর চৌধুরী, যে বিষয়টি দেখছিলাম, প্রার্থীরা তাদের নিজেদের বিজয়ের ব্যাপারে তো আশাবাদী কথা বলছিল। আমরা সকালবেলা দেখেছি ঢাকায়, যেখানে একদম 7:30টায় ভোট গ্রহণ, সেখানে 6:30 থেকেই অনেক কেন্দ্রে দেখেছি লাইন। আবার দু একটি কেন্দ্রে বলছে যে একটু কম এখন। তো সবকিছু মিলে কি এটি এলাকা ভেদে কোনো ব্যতিক্রম হচ্ছে? এটা বড় বড় ধরনের একটা ব্যতিক্রম হয়। যেমন ধরেন, গ্রামে নারীদের ক্ষেত্রে দেখা যায় যে তারা তাদের সকালের কাজগুলো গুছিয়ে একটু দেরি করে ভোট কেন্দ্রে আসে, আর শহর কেন্দ্রিক নারীদের তো বিষয়টা একটু ভিন্ন। এই জায়গাটা রয়েছে। আমি আরেকটা জায়গা এখানে খুব গুরুত্বপূর্ণ, আমরা এবার দুটো ব্যালট এখানে ব্যবহার করছি। জি, তা 12টার পর কিন্তু একটা বড় ধরনের চাপ পড়বে ভোট কেন্দ্রে। 12টার পরে তো এই চাপটা, ভোটের গতিটা কি গতিতে যাচ্ছে, লাইনগুলো কত দীর্ঘ এবং 4:30টার মধ্যে কতটা শেষ করতে পারবে। যদিও এখানে আইন রয়েছে যে ভোটের যে সীমানা ভোট কেন্দ্রে সেখানে যারা থাকবে তাদের সকলেরই ভোট গ্রহণ করার, তা সেই জায়গাগুলোতে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে যারা দায়িত্ব পালন করছে তারা কতটা সক্ষমতার সাথে এই ভোটদানের গতিটাকেও নিয়ন্ত্রণের একটা বিষয় রয়েছে, যেটা অনেক লক্ষণীয়। আপনি তৃণমূলের কথা বলছিলেন, নারীদের কথা। আমরা আবার একটু সেই রংপুর থেকে দেখে আসি রংপুরের অবস্থা কি। প্রিয় দর্শক, আমরা রংপুরে আবার মোহাম্মদুলকে চলে যাচ্ছি। রংপুর, সেখানটায় একটু এখনো শীতের যে প্রভাব সেটি রয়েছে। সেই শীতের সকালে আসলে ওখানকার ভোট কেন্দ্রের অবস্থা কি? দীর্ঘ লাইন। যে আসলে মাহবুব, আপনি আসলে যেমনটা বলছিলেন যে আপনাকে জানিয়ে রাখি, উৎসব যে ভোটের উৎসব সেটি কিন্তু দীর্ঘ বছর পর এ অঞ্চলের মানুষ দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের যে ভোটাধিকার সেটি প্রয়োগ করছে। আমরা সকাল থেকে দেখছি, যেহেতু সকাল 7:30টা নাগাদ থেকে যে আসলে ভোট গ্রহণ সেটি অনুষ্ঠিত হচ্ছে। রংপুরে যে সংসদীয় 6টি আসন রয়েছে, 6টি সংসদীয় আসনের প্রায় 873টি ভোট কেন্দ্রে কিন্তু আসলে একযোগে যে ভোট গ্রহণ সেটি শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত নির্বিচ্ছিন্নভাবে যে ভোট গ্রহণ সেটি কিন্তু চলছে। আমরা দেখছি যে আপনি ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে দীর্ঘ লাইন কিন্তু নারী ভোটারদের দেখতে পাচ্ছেন যে সেখানে তারা দীর্ঘ সময় কিন্তু তারা অপেক্ষা করে রয়েছেন তাদের যে ভোটাধিকার তারা প্রয়োগ করবেন। এবং আমরা দেখছি যে তারা আসলে অনেকক্ষণ অপেক্ষা করে, কেউ বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন ঘণ্টাব্যাপী, তাদের যে ভোটাধিকার সেটি কিন্তু এখনো দিতে পারেনি। তবে আমরা একটু আসলে জানার চেষ্টা করব, যারা ভোট দিতে এসেছেন তাদের একটু কথাগুলো শোনার চেষ্টা করব। তারা আসলে কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন এবং ভোটের পরিবেশ কেমন দেখছেন? ভোট ভালোই চলতেছে, আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই যে বিগত সময় তো এভাবে নির্বাচনে ভোট দেওয়ার এভাবে সুযোগ কি ছিল, বা এভাবে লাইনে দাঁড়িয়ে কি ভোট দিয়েছিলেন? কেমন ভোট দিয়েছিলেন এর আগে? এরকমই ভোট দিছে, লাইনে দাঁড়িয়ে হয়ে ভোট দিছি। অনেক সময় তো দেখা গেছে যে ভোট দেবার আগে অনেকের ভোট দেওয়া হয়ে গেছে, এমনটা ছিল কি? হ্যাঁ, এদিনও ছিল। কি ছিল? আসার আগেই জানি ভোট হয়ে গেছে, তোমার যাও, ভোট দেওয়া লাগবে না, বাড়ি চলে যান। আচ্ছা, আমরা আসলে যেটি দেখছিলাম যে নারী ভোটাররা তারা অনেকেই হয়তোবা আধা ঘন্টা, কেউ বা ঘণ্টাব্যাপী কিন্তু তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তবে এখন পর্যন্ত রংপুরের যে সংসদীয় 6টি আসন রয়েছে, কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ কিন্তু আমাদের কাছে নাই। প্রার্থীরা তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে কিন্তু আমরা ভোট দিতে দেখেছি, এবং প্রার্থীদের যারা আসলে কর্মী সমর্থক রয়েছে তাদের কিন্তু উপস্থিতিও আমরা দেখেছি যে কেন্দ্রের বাহিরে রয়েছে। আমরা আসলে একজন প্রার্থী রয়েছে, তিনি পরিদর্শনে রয়েছে,
রয়েছেন রংপুর ৬ সংসদীয় আসনে যে বিএনপির মনোনীত প্রার্থী রয়েছেন সাইফুল ইসলাম, তিনি কিন্তু আসলে কেন্দ্রে এসেছেন এবং আমরা একটু তার সাথে যুক্ত হতে চাই যে আসলে ভোটের পরিবেশ পরিস্থিতি কেমন সেটি আমরা একটু জানানোর চেষ্টা করব। এবং আমি রয়েছি এটি রংপুর ৬ সংসদীয় আসন যে রয়েছে পীরগঞ্জ আসন, সেখানে আমরা একটু কথা বলতে চাই যে সাইফুল ইসলাম, যে আমরা লাইভে রয়েছি মাই টিভিতে। এই যে ভোট উৎসব কিন্তু আমরা দেখছি যে দীর্ঘ সময় কিন্তু অনেকে ঘণ্টাব্যাপী লাইনে দাঁড়িয়ে আছে। এই ভোট উৎসবটা তো আসলে বোঝা যাচ্ছে সকাল থেকেই কিন্তু এই যে লাইনে দাঁড়িয়ে ভোট দেবার যে প্রতীক্ষা, উনি আসলে সংসদীয় আসন যে রংপুর ৬ রয়েছেন, উনি ধানের শীর্ষের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম, তিনি কিন্তু আমাদের সাথে রয়েছেন। তিনি কেন্দ্রগুলো পরিদর্শন করছেন, ভোটের পরিস্থিতি দেখছেন। আমরা একটু তার সাথে কথা বলতে চাই যে কেমন পরিবেশ দেখলেন, ভোট উৎসবটা কেমন হচ্ছে। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রংপুর ৬ আমাদের দীর্ঘ পথ চলার যে আজকের এই নির্বাচনকে ঘিরে উৎকণ্ঠা গতকাল থেকে যেরকম এই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল, বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে ভোট প্রয়োগের ক্ষেত্রে প্রতিবাধাবন্ধকতা এবং বিভিন্ন ধরনের যে হুমকি ধামকি, বিশেষ করে ভোট কেন্দ্রে সিল মেরে বাইরে থেকে সিল নিয়ে এসে ঢুকিয়ে দেওয়া এবং মানুষকে ভোট দেওয়ার ক্ষেত্রে ধানের শীষের পক্ষে যখন কথা বলে তাদেরকে আতঙ্ক সৃষ্টি করছে। এই আতঙ্কগ্রস্ত মানুষগুলো এখন পর্যন্ত তাদের আতঙ্ক কেটে ওঠে নাই। ভোট প্রয়োগ করেছি আমি নিজেও এবং ভোট প্রয়োগ করছে আমরা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, রিটার্নিং কর্মচারী, প্রিজাইডিং অফিসার এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বারবার তাদের রিকোয়েস্ট করছি যাতে করে সুষ্ঠু ভোটটা যেন প্রয়োগ করতে পারে। এবং যারা ভোটের আতঙ্ক সৃষ্টি করছে তারা বিভিন্নভাবে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে, সেই জায়গা থেকে ভোট শেষ পর্যন্ত তারা যেন প্রয়োগ করতে পারে, এটাই আমরা দেখার বিষয়। এবং সেই ভোট প্রয়োগ যদি হয় তাহলে আবু সাইদের স্বপ্ন বাস্তবায়ন হবে, স্বাধীনতার পক্ষের শক্তি যে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেই শক্তি প্রতিষ্ঠিত হওয়ার সাধারণ মানুষ চায় এবং পীরগঞ্জের মানুষও তাই চাই। আমরা বিশ্বাস রাখি সেই পক্ষেই মানুষ রায় দেবে। এই যে ভোটের রেজাল্ট নিয়ে কিন্তু নানা সময় কিন্তু আসলে শঙ্কাও কিন্তু প্রকাশ করেছেন। আমরা আসলে যেহেতু যে প্রার্থী রয়েছে এই আসনের সাইফুল ইসলাম, তিনি যেটি বলছিলেন যে আসলে ভোটারদের নানাভাবে কিন্তু ভয়ভীতিও দেখানো হচ্ছে যাতে করে তাদের পক্ষে বিপক্ষ যারা রয়েছে কথাগুলো শুনেছি। অনেক ধন্যবাদ মাহমুদুল, অনেক ধন্যবাদ মাহমুদুল আমাদের সাথে থাকার জন্য। ডক্টর চৌধুরী, আমরা কথা শুনছিলাম, এখানে খুবই ভালো একটি ঘটনা ঘটলো যে একদম ভোটারদের কথাও শুনছিলাম, প্রার্থীকেও পেয়ে গেল। সেখানে আমরা একটু সুনির্দিষ্টভাবে দুটো বিষয় কিন্তু দেখলাম। একটু ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে একদম দীর্ঘ সারি, এটি যেমন আশার দিক তেমনি কিন্তু শঙ্কার কি দিক রয়েছে কিনা সেটি হচ্ছে যে এত দীর্ঘ সারি, আমরা প্রতিটা সারিতে 100, 150, 200 দেখছি। এরা কবে ভোট দিবে? স্লো হয়ে যদি যায়, এক্ষেত্রে স্লো কি যারা ভিতরে থাকে তাদের কোনো গাফিলতির জন্য হয় কি না? এরা দুর্ভোগে কতটা পড়বে তাহলে? এটা আসলে যেটা আমি বলছিলাম যে এখানে দুটো ব্যালটের বিষয় আছে, আবার ব্যালট ভাজের বিষয়টা কেন্দ্রে দেখানো হয়। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো, এটা অভিজ্ঞতার বিষয়, ইফিসিয়েন্সির বিষয় এবং প্রিজাইডিং অফিসার উনি এটা কতটা খেয়াল রাখছেন। তা আমরা এখনই যেটা বলছিলাম যে ভোটারের চাপটা গ্রামে আরও একটু পরে খুব বাড়বে। তা এখন যারা হয়তো একটা পক্ষ যারা এসছে যে ভোট দিয়ে তারা হয়তো তাদের যে ঘরের কাজগুলো সেগুলো করবে, তা পরবর্তীতে চাপটা কিন্তু আরও বাড়বে। তা সেই ক্ষেত্রে এখন থেকেই যদি এই জায়গায় একটু গুরুত্ব না দেয়া হয়, সেটা ইলেকশন কমিশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে শুরু করে সবারই দায়িত্ব রয়েছে, তাহলে ভোটারদের একটু দুর্ভোগটা বাড়বে। তা আমরা মনে করি যে সেই ক্ষেত্রে অবশ্যই তারা দেখভাল করছেন এবং নজর দেবেন। একটি বিষয় দেখেছেন যে প্রার্থী কিন্তু একা ঢুকেছে, মানে যেটি বললেন যে এবার একটি কালচারের পরিবর্তন হয়েছে, তো আতঙ্কের কথা বলেছে, কিন্তু কেন্দ্রে কিন্তু আতঙ্কের ওরকম মনে হয়নি উপস্থিতি দেখে। আপনি কি বলেন? হ্যাঁ, আমরা যতটা খোঁজ পাচ্ছি এবং আপনাদের এখানেও দেখা যাচ্ছে যে ওই ধরনের বিষয় এখনো সেভাবে বিরাজ করছে না। এটা বেলা বাড়ার সাথে সাথে পরিবর্তনগুলো আসলে বেশি হয়। সারাদিনই আমাদের খুব ক্লোজলি জিনিসগুলো অবজার্ভ করতে হবে। ছোটোখাটো বিচ্ছিন্ন ঘটনা কিছু হতেই পারে, কিন্তু এখানে এমন কোনো পরিস্থিতি যাতে না তৈরি হয়। এবং আমরা জানি যে নির্বাচন কমিশন এবার কিন্তু অনেক ক্ষেত্রে আরও বেশি এম্পাওয়ার্ড, যে ওনারা চাইলেই যে কোনো কেন্দ্রের ভোট যদি কোনো গোলযোগ হয় সেটা বাতিল করে দিতে পারবে, সেই কনস্টিটিউয়েন্সির ভোটই বন্ধ করে দিতে পারবে। এগুলো আগেও ছিল, কিন্তু এবার আরও শক্তিমত্তার সাথে তারা এই জিনিসগুলো বারবার জানান দিয়েছে।
তা প্রার্থীদেরও সেই ক্ষেত্রে একটা চাপ রয়েছে, তারা হয়তো চাইবে না এই ধরনের পরিস্থিতি। তা যেটা হচ্ছে যে কিন্তু সার্বিকভাবে আইন শৃঙ্খলা যে বাহিনী মোতায়েন করা হয়েছে সকল বিষয় মিলে, এটি আপনি কিভাবে দেখবেন? এটি কি কতটা স্বাচ্ছন্দ্য এনে দিচ্ছে? আমরা র্যাবের ডিজির কথা শুনেছি, আনসারের ডিজির কথা শুনেছি, বিজিবির ডিজির কথা শুনেছি, আমরা বাংলাদেশ আর্মির থেকে শুরু করে যারা ডিফেন্স ফোর্স রয়েছে তাদের যে গতিময়তা দেখেছি কয়েকদিন ধরে। জি। এবং অনেক জায়গায় আমরা দেখেছি যে অস্ত্র উদ্ধার করতে তারা গেছে, বিভিন্ন ধরনের কার্যক্রমের সাথে তারা জড়িত রয়েছে। এখন মূল বিষয়টা হচ্ছে যে ব্যাপারগুলো স্থানীয় পর্যায় কেন্দ্রিক, তো অনেক সময় একটা প্যানিকড সিচুয়েশন হয়, একটা হাইপ ওঠে, একটা ছোট ঘটনা খুব দ্রুত ছড়িয়ে যায়। এই সকল জায়গা থেকে কিন্তু বিভিন্ন ধরনের পাল্টা ধাওয়া এই বিষয়গুলো ঘটে। তা সেটার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে। তো আমরা আশা করব যে দুই দল, বৃহৎ দল বা আমি কিছু জায়গায় এটা বলছি যে রহমান ভার্সেস রহমান ইলেকশন, মানে জনাব তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান ভার্সেস রহমান, ভালো একটা কথা এই বললেন। যে এই জায়গাটা দুটো দলেরই আমরা দেখেছি। জনাব ডক্টর শফিকুর রহমান খুব সুন্দর একটা কথা বলেছেন যে ছোটখাটো বিষয়গুলো আমরা ইগনোর করব, কিন্তু বড় কোনো বিষয় হলে সেটা আমরা গুরুত্ব দেব। জনাব তারেক রহমানেরও আমরা প্রথম থেকেই দেখছি যে উনি একটা ভিন্ন ধারার রাজনীতির চর্চা করার চেষ্টা করছেন, যেটা আমরা হয়তো কিন্তু কিছুক্ষণের মধ্যেই তার কথাও শুনতে পাবো। তিনি জি। ভোট কেন্দ্রের দিকে ঢুকেছেন ইতিমধ্যেই। তো এইটা উনি যেই ধরনের একটা সংস্কৃতির চর্চা করার চেষ্টা করেছেন বা শুরু করেছেন, এটা কিন্তু মানুষ যারা সারা দেশের মানুষ খুব পজিটিভলি নিয়েছে এবং আমরা বহু জায়গায় দেখেছি যে এটা নিয়ে সাধারণ মানুষ আলোচনা করে। তা এই জায়গাগুলোই আমরা পরিবর্তন চাই এবং আমরা দেখতে চাই যে রাজনৈতিক নেতৃবৃন্দের সেই সক্ষমতা এবং তাদের সেই মেসেজটা কিন্তু তৃণমূল পর্যন্ত পৌঁছে যায়। আমরা সেই জন্য রাজনৈতিক দলের অনেক ক্ষেত্রেও দেখেছি যে তারা অন্য সময় হলে হয়তো বচসা বা মারামারিতে জড়িয়ে যেত, কিন্তু তারা কিন্তু ধৈর্য ধারণ করেছে। আমরা ঢাকা ৮-এর ক্ষেত্রেও দেখেছি যে মির্জা আব্বাস, আমরা জানি যে উনি হেভি ওয়েট প্রার্থী, সেখানে যেই ঘটনাগুলো ঘটেছে নাসিরুদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে এবং এগুলো নিয়ে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে বিভিন্ন ধরনের মজা করার জায়গাও জিনিসগুলো চলে যাচ্ছে। মানে ধৈর্য বলতে ওনার সম্পর্কে যা ভাবা হয়, হ্যাঁ, সেখান থেকে একদম বিপরীত আচরণ। তো এগুলো কিন্তু আমাদের ভোটের সংস্কৃতিতে একটা ভিন্ন পরিবর্তন। তবে এটা আমরা ভোটের রেজাল্টের পরেও কতক্ষণ ধরে রাখতে পারবো, সেই জন্য আগামী একটা সপ্তাহ বা আরো 10 দিন দেখতে হবে। সার্বিকভাবেই আমরা বলতে পারবো যে প্রফেসর চৌধুরী, আপনি আমাদের দেশের কালচারের কথা বললেন। এই দক্ষিণ এশিয়ার আমাদের পার্শ্ববর্তী দেশ কিংবা এগুলোর আসলে অবস্থা কি? তাদের তুলনামূলক যদি আমাদের অবস্থানটা কি? ওখানে আসলে আমাদের যে জায়গাগুলো রয়েছে, আমরা জানি ভারতে প্রায় 1 মাস ব্যাপী নির্বাচন হয়। তা সেই জায়গায় কিন্তু তারা চর্চা করতে 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 গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করে ফেলেছে, অভ্যস্ততা তৈরি হয়েছে। এটি কি সামগ্রিকভাবে কেন্দ্রীয়ভাবেই নাকি এটি প্রদেশ অনুযায়ী ভিন্নতা আছে? সারা দেশে মোটামুটি এই সংস্কৃতিটা তারা তাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো এগুলো শক্তিশালী করার কারণে এবং টিএন সেশনের মতো বিভিন্ন ধরনের যারা দায়িত্ব পালন করেছেন নির্বাচন কমিশন নিয়ে, এবং আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে একজন পুলিশের ইন্সপেক্টর উনি মন্ত্রীকে চ্যালেঞ্জ করে বসছেন ওই সময়। তা এই যে সংস্কৃতিগত এই পরিবর্তন এবং এটা অভ্যাসের বিষয়, এটা প্রয়োগের বিষয়। তা গণতান্ত্রিক পর্যায়ে সেখানেও যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে না বিষয়টা তা না, সেখানেও যে দুর্নীতির জায়গাটার অবস্থান একদমই নেই বিষয়টাও তা না, আবার ভোটারদের বিভিন্নভাবে প্রভাব বিস্তার করার বিষয়টা নাই তাও না। কিন্তু আমাদের দেশে আমরা এখনো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সেই অর্থে শক্তিশালী করতে পারিনি। তো ফলে দেখা গেছে যে বিভিন্ন সময় পারিনি নাকি করিনি, কোনটা আসলে করতে পারেনি রাজনৈতিক দলগুলোকে তাদের যেই সদিচ্ছার জায়গায় বলবো যেখানে যথেষ্ট ঘাটতি ছিল এবং সকলে মিলেও চায়নি। যে যখন ক্ষমতায় গেছে সে তখন চেষ্টা করেছে যে তার পক্ষে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করা। তা ফলে এই যে আমাদের মূল্যবোধ, আমাদের রাজনৈতিক চেতনা এবং রাজনৈতিক সংস্কৃতিগত জায়গায় সার্বিকভাবে এই পরিবর্তনটায় এখনই সময়।
যে আমরা, কারণ একটা সময়ে আপনি হয়তো সুবিধা পাচ্ছেন, ইন দ্য লং রান আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত। যেই রাজনৈতিক সংস্কৃতির চর্চাটা আমরা বিগত 1.5 যুগের মতো দেখলাম, বা তার পূর্বেও কিছুটা হয়তো ছিল, সেই জায়গা থেকে উত্তরণ প্রয়োজন। তরুণ প্রজন্ম থেকে শুরু করে গণতান্ত্রিককামী মানুষ এবং আধুনিক যে নাগরিক আমাদের, তারা কিন্তু সেই প্রত্যাশাই করে। জি, আমরা কথা আপনার শুনবো। আমরা একটু দেশের অন্য প্রান্তে শাহজালালের পুণ্যভূমি সিলেট থেকে ঘুরে আসি। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মৃণাল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাদেরকে। পূর্ণভূমি সিলেটের মানুষের কথা শুনতে চাই। সিলেটের সেই ভোটাররা কি বলছেন, কি চাচ্ছেন, গণভোটের ব্যাপারেও বা তাদের চিন্তা কি, একটু বলবেন। মৃণাল, শুনতে পাচ্ছেন? আপনারা জানেন যে আজ সকাল 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে সারা দেশের সিলেটেও কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা অবস্থান করছি সিলেট সদর আসন, সিলেট 1 আসনের তুরিয়ানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। আপনি মানুষজনের উপস্থিতিটা দেখতে পাচ্ছেন। সকাল থেকেই কিন্তু ভোটাররা আগ্রহ নিয়ে ভোট কেন্দ্রে আসছেন। পুরুষ ভোটারের পাশাপাশি কিন্তু মহিলা ভোটারদের উপস্থিতিও চোখে পড়ার মতো, এবং সকাল 7:30টার আগেই কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে এসে হাজির হয়েছেন। এবং অনেক ভোটারের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে দীর্ঘদিন পর তারা ভোট দিতে পেরে কিন্তু আনন্দিত। সিলেটের কিন্তু 6টি আসনে ভোট গ্রহণ চলছে এবং 6টি আসনে মোট ভোটার রয়েছেন 29,16,952 জন, যার মধ্যে পুরুষ ভোটার। মৃণাল, আমরা পরিসংখ্যানটা না শুনে আমরা একটু ভোটারের কথা শুনি। আমরা একটু ভোটারের কথা শুনতে চাই। 14,17,667 জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন কিন্তু 16 জন। এবং সিলেট এর 6টি আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে 1016টি, যার মধ্যে 217টি ভোট কেন্দ্রকে কিন্তু ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। তবে প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম, প্রশাসন আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে যে ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র নিয়ে কিন্তু কোনো ধরনের শঙ্কা নেই, কারণ প্রতিটি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। আমরা যদি ভোট কেন্দ্রের ভেতরটাও আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। পুরুষ ভোটারের পাশাপাশি কিন্তু মহিলাদের দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন বয়সী ভোটাররা কিন্তু ভোট দিতে পেরে তারা আনন্দিত। আমরা অনেক ভোটারের সাথেও কথা বলেছিলাম, বিশেষ করে যারা নতুন ভোটার রয়েছেন, এবার যারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন, তাদের ভিতরে কিন্তু একটি উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করতে পারছি। আমরা আপনাদেরকে পুরো ভোট কেন্দ্রের চিত্রটাই দেখাতে চাই। এবং আপনারা দেখছেন এখানে কিন্তু দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মহিলারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। আমরা দুই একজন ভোটারের সাথে আমরা একটু কথা বলতে চাই, যারা ভোট দিয়ে এসেছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। যে দীর্ঘদিন পর ভোট দিলে কেমন লাগছে? ধন্যবাদ মাইটিভিকে। আমরা অত্যন্ত আনন্দিত, দীর্ঘ 17 বছর ধরে নিজের নির্বাচিত করছি। তারপর হচ্ছে যে আমাদের মাইক্রোফোনটা কাছে নিতে হবে ভোটারের। আমরা একেবারে বেশি ভোটাররা চলে আসছেন পরিবেশে। অনেক দল মানুষের মা চাচিরা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে ভোট দেওয়ার জন্য আগ্রহী তরুণ ভোটারের কথা শুনছি এবং আমরা। সুষ্ঠু পরিসরে সুন্দর পরিবেশে ভোট চলতেছে। ইনশাল্লাহ এরকম হবে। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই। আপনারা তো ভোট দিচ্ছেন, কেমন লাগছে আসলে ভোট দিতে? দীর্ঘদিন পর ভোট দিয়েছেন, কেমন লাগছে? হ্যাঁ, দীর্ঘ 17 বছরের পরে ভোট দেওয়াতে আসলে মানুষ আনন্দিত। আমরা খুব ভালো অডিও শুনতে পাচ্ছি মৃণাল, আপনি প্রযুক্তিটা ঠিক করবেন, আমরা পরবর্তীতে আপনার সাথে আবার যুক্ত হব নিশ্চয়ই। প্রিয় দর্শক, আমরা আবার আলোচনায় যাই। ডক্টর সাবের আহমেদ চৌধুরী আমাদের সাথে রয়েছেন। আমরা সিলেটে ঘুরে আসলাম, দেখলাম যে সেখানেরও ভোটারের লাইন দেখলাম। দীর্ঘ কিনা সেটি জানি না। আপনার কাছ থেকে যে বিষয়টি আমরা শুনছিলাম যে এর আগের ভোটের ফলাফল যেটি হবে, প্রার্থীরা সেটি মেনে নেওয়ার কথা বলেছেন। একটু সেখানটায় যেতে চাই যে যদিও 4 বারের রাষ্ট্র পরিচালনার দল বিএনপি, জামাত তাদের সাথে সরকারে একবার ছিল, তো সেক্ষেত্রে তারাও এবার একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তো সেক্ষেত্রে কখন আসলে ভোটের ফলাফলটা কি কোনোভাবে আগে থেকে ভাবার যায় এবার? এটা আসলে এবার খুবই
মুশকিল, খুবই মুশকিল। কারণ যেটা বলেছি যে বিভিন্ন কারণেই সরকারের সদিচ্ছা থাকলেও লেভেল প্লেয়িং ফিল্ড যেটা বলা হয়, যেমন ধরেন বিএনপি অনেক সময় তারা নিয়েছে যে জি। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে। আমরা বলবো যে 2-2.5 মাস আগেই বেশিরভাগ নির্বাচনী এলাকায় প্রার্থী তারা দিতে পেরেছে। সেখানে জামাত কিন্তু দীর্ঘ সময় কাজ করার সুযোগ পেয়েছে এবং জামাতের যে ভোট ব্যাংক ছিল অবশ্যই এটা এবার বেড়েছে। এটা বেড়েছে বিভিন্ন কারণেই বেড়েছে। কারণ জুলাই পরবর্তীত পরিস্থিতিতে তারা যেই অবস্থানটা গ্রহণ করেছে বিভিন্ন জায়গায় তাদের লোকজনকে ইনকর্পোরেট করার একটা সুযোগ পেয়েছিল, সাথে সাথে দীর্ঘ সময় ধরে ক্যাম্পেইনের সুযোগটা তারা পেয়েছে এবং ন্যারেটিভ তারা যেটা তৈরি করে সেই ন্যারেটিভের রাজনীতিটা তারা অনেক ক্ষেত্রেই সফলভাবে করতে পেরেছে। সেই ক্ষেত্রে বিএনপি একটা অনেক বড় দল, তাদের খুব স্ট্রং বেস রয়েছে। আর তাদের যেখানে হচ্ছে যে জামাতের কর্মী এবং ভোটার এই দুটোই খুব কাছাকাছি, কিন্তু বিএনপির ক্ষেত্রে কিন্তু অনেকেই থাকে যে রাজনৈতিকভাবে সচেতন, ভোট দেয় কিন্তু হয়তো দলীয় কর্মকাণ্ডে ওইভাবে সম্পৃক্ত হতে পারে না। তা এখানে বিএনপির মূল চ্যালেঞ্জটা হচ্ছে যে তাদের বিদ্রোহী প্রার্থীরা, তারা যদি বিদ্রোহী প্রার্থীদের সেই জায়গাটা সঠিকভাবে, এবং গতকাল রাত পর্যন্ত কিন্তু কাজ চলেছে সারা দেশে, তা তারেক রহমান আমার মনে হয় উনি সঠিকভাবে মেসেজগুলো দিতে পেরেছেন এবং উনি নিজেও ইনভলভ থেকে অনেক জায়গায় কাজ করেছেন। তা সেই ক্ষেত্রে বিরোধী প্রার্থীদের যদি ঠিক করে নিয়ন্ত্রণ করা যায়, এলাকাগত গ্রুপিংগুলোর যেই জায়গাটা সেটা কমিয়ে আনা যায়, তাহলে নির্বাচনে খুব স্বাভাবিকভাবে আমরা যেই মানদণ্ডটা দেখছি তাদের ভালো করার কথা। তবে জামাতও একই সাথে যেই এক্সপেকটেশন বা পপুলার যে এক্সপেকটেশন রয়েছে তার চাইতে অনেক বেশি আসন পাবে। আসন পাওয়ার চাইতেও যেটা আরও গুরুত্বপূর্ণ যে তাদের ভোটের পার্সেন্টেজ অনেক বাড়বে। কারণ প্রত্যেকটা কেন্দ্রে আলাদাভাবে তারা প্রত্যেকটা নির্বাচনী এলাকায় এবার যেভাবে কাজ করার সুযোগ পেয়েছে বা যে ন্যারেটিভটা তৈরি করতে পেরেছে, সেখানে সেই ক্ষেত্রেও যদি আমরা ধরেই নিচ্ছি যে একটা বড় সম্ভাবনা রয়েছে আমাদের যে ভোট দেওয়ার ক্ষেত্রে কিন্তু জনগণের একটা বড় প্রবণতা থাকে। তা সেই ক্ষেত্রে ভোট যদি সেখানে জয়ী হলেও কিন্তু আমরা জানি যে যে জুলাই সনদ বা যে সংস্কারের যে বিষয়গুলো রয়েছে, সংবিধান পরিবর্তন, যদিও সেটা নির্ভর করবে অনেকাংশে নির্বাচিত যে সরকার তাদের উপর, কিন্তু এই জায়গায় কিন্তু বেশ কিছু কাজ হয়তো হবে বা কাজের বিষয় রয়েছে, সেগুলো বিরোধী দল যে হবে তারও একটা ভূমিকা এবার অনেক বড় ভূমিকা রয়েছে। এবং আমরা এখন পর্যন্ত যতটুকু দেখেছি তাদের, যদিও রাজনৈতিক দলের দর্শনগত একটা পরিবর্তন আসে, দুটো দলই জামাত ইসলামী এবং বিএনপি কিছুটা, জামাত ইসলামী তো পুরোপুরি ডানপন্থী রাজনীতি যেই তাদের দর্শন, তো সেই জায়গায় তারা আমরা আশা করব যে তারা বিরোধী দলে থাকলেও গঠনমূলক সমালোচনার মাধ্যমে, যেই দলই বিরোধী দলে যাক না কেন সেটা, তবে যদি ঝুলন্ত সংসদ হয় সেখানে হয়তো শক্তিমত্তার সাথে সিদ্ধান্তগুলো নেওয়া খুব কঠিন হয়ে যাবে। একটা সম্ভাবনাও দেখা দিয়েছে। ঝুলন্ত হয়তো না, তবে হতেও পারে, কারণ এখনো বোঝা যাচ্ছে না, ডিনামিক্স গুলো এত বেশি পরিবর্তিত। গত 17 বছরের কোনো পরিসংখ্যান আমাদের হাতে নেই, পরিসংখ্যান নেই। এবং আপনি দেখেন যেটা আমরা বললাম যে নতুন ভোটার যেখানে প্রায় 30 থেকে 35%, এদের ভোটিং বিহেভিয়ারটা আমরা এখনো পুরোপুরি বুঝতে পারছি না যে তারা কোন দিকে তাদের সেই ফ্লোটা, জেনজির যে বিষয়টা রয়েছে চলে যাবে। যদিও জামাত আশা করছে যে তাদেরকেই হয়তো বেশি পছন্দ করবে, কিন্তু বিষয়টা মাঠের রাজনীতিতে কতটা টিকবে সেটা দেখার দিন হচ্ছে আজকে। স্বতন্ত্র প্রার্থীরা কেমন করবে? আপনি বিদ্রোহী বলেন অথবা স্বতন্ত্র বলেন, স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আমার মনে হয় যে একটা ভালো সংখ্যক প্রার্থী জয়ী হয়ে আসার সম্ভাবনা রয়েছে, যারা হয়তো বিভিন্ন কারণে দলের নমিনেশন পায়নি। বিশেষ করে বিএনপির ক্ষেত্রে এই বিষয়টা ঘটার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে তারা পাশ করলে, তারা যদি ঝুলন্ত পার্লামেন্ট হয়, আপনার গবেষণা কি বলছে বা আপনার যতটুকু খোঁজ নিয়েছেন, তারা কোন দিকে ঝুঁকবে? বিএনপির দিকে নাকি? স্বাভাবিকভাবে যে এখানে আসলে জিনিসটা দেখতে হবে যে
রহমান ভার্সেস রহমানের যে ইলেকশন আমি বললাম যে সেখানে জামাতে ইসলামী তার জোট এবং বিএনপি এবং তার জোট সিটের সংখ্যাটা কত, তা কতটা সিট তারা পেয়েছে এবং তাদের ঘাটতি কতটা, সেই ক্ষেত্রে কাদেরকে তারা টানতে হবে। তবে যদি সব কিছু সুষ্ঠু থাকে এখনও আমি মনে করি যে জাতীয়তাবাদী শক্তির দিকেই হয়তো পাল্লাটা একটু ঝুঁকে থাকার কথা। বিগত দিনের যে ট্রেন্ডগুলো রয়েছে, যে অ্যানালাইসিসগুলো রয়েছে, সক্ষমতার জায়গা রয়েছে সেই নিমিষে। তবে পরিবর্তন তো প্রতিনিয়ত ঘটেছে। আমরা অলি আহমেদের মতো লোককে আমরা দেখেছি যে উনি জামাতে অংশগ্রহণ করেছেন, জামাতের সাথে জোটে গিয়েছেন। তো এই ধরনের পরিবর্তন তো আছেই। তবে প্রত্যেকটা এলাকার চিত্র আলাদা। যেমন ধরেন রংপুরে তো জাতীয় পার্টির একটা জায়গা রয়েছে যে তারা সেখানে ভালো করে। আমরা জানি যে সাতক্ষীরা বা ওই বেল্টে বরিশালের কিছু জায়গায় বা যেটা যে শিক্ষিত ভোটার, এবার আমরা ঢাকার ভোটারদেরও বিহেভিয়ার প্যাটার্নটা, ভোটিং বিহেভিয়ার প্যাটার্নটা বিশেষ করে দেখার বিষয় রয়েছে। তা সামগ্রিকভাবে চিত্রটা আস্তে আস্তে খোলাসা হবে। তবে যেটা বললাম যে নির্দিষ্ট শীর্ষ নেতা যারা আছেন না, এই যে তারেক রহমান, তারপর ডক্টর শফিক, নাহিদ ইসলাম সহ, এরা কি মনে হচ্ছে যে পাশ করে আসতে পারবে ঢাকার আসনগুলো থেকে? ঢাকার আসনগুলো থেকে বিশেষ করে জনাব তারেক রহমানের একটা ভালো সম্ভাবনা তো আমরা দেখছি। যিনি ঢাকা 17-তে আছেন সেখানে মূলত শিক্ষিত জনগোষ্ঠীর ভোটাররাই বেশি। দ্বিতীয়ত ডক্টর শফিকুর রহমান, তার জন্য তার দলের সবাই অনেক বেশি অ্যাক্টিভলি সেখানে কাজ করেছেন, হয়তো তিনিও বৈতরণীটা পাশ হবে। জনাব নাহিদ ইসলাম যদিও তার এই 5ই আগস্ট পরবর্তী সময়ে এলাকায় অনেক জনপ্রিয়তা বেড়েছে এবং ঘরের ছেলে হিসেবে আমি নিজেও সেই এলাকায় গেছি, আমি দেখেছি যে তারা খুব আশাবাদী। তো সেই ক্ষেত্রে তারা আসলে কতটা তাকে, এবং সেখানে জামাতের ভোটগুলি তো তার দিকেই যাবে, তো ফলে সব মিলিয়ে সেও ভালো করার সম্ভাবনা রয়েছে। আমি একদম হয়তো এই অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে শেষ প্রশ্ন, সেটি হচ্ছে আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে, যদি 1-2 মিনিট 1.5 মিনিট একটু বলেন। আওয়ামী লীগের ভোটটা যেটা আমি বলেছি যে এটা 3টা ভাগে বিভক্ত হয়ে গেছে। প্রথমেই একটা অংশ তারা ভোট কেন্দ্রেই যাবে না, ভোট কেন্দ্রে যাবে না, তারা কিছুটা কট্টরপন্থী, এবং সেখানে আমরা দেখেছি যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ থেকে ওই ধরনের বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে যাতে ভোটের যে রেশিওটা, ভোট কাস্টিংয়ের সেই রেশিওটা কমানো যায়। এটা তাদের একটা বিশেষ অংশের একটা স্ট্র্যাটেজিগত জায়গা। একটা অংশ বলেছি যে যারা আসলে আওয়ামী লীগের সাথে ঘেঁষেছিল কিন্তু তারা সবসময় যে কোনো দলেরই থাকে, অর্থের বিনিময়ে হয়তো কাজ করে, এই গ্রুপটা অনেক আগে শিফট করে গেছে 5ই আগস্টের খুব অল্প সময়ে। মাঝামাঝি একটা গ্রুপ রয়েছে যারা সবসময় শক্তিমত্তার সাথে তাদের চলতে হয়, তাদের ব্যবসা বাণিজ্য সব কিছুকে ঘিরে। স্থানীয় জায়গায় দেখেছি যে তারা কিন্তু 5ই আগস্ট পরবর্তী কিছু ক্ষেত্রে বিএনপি, কিছু ক্ষেত্রে জামাত, এদের সাথে অ্যালাইন্ড হয়ে কাজ করার চেষ্টা করেছে, মিলেমিশে চেষ্টা করেছে, বা এই মামলাজনিত বিভিন্ন ধরনের এলাকাগত যেই জায়গাগুলো রয়েছে সেগুলিতে জটিলতা এড়ানোর জন্য তারা অ্যালাইন্ড হয়ে গেছে। তবে যতটা ভাবা হচ্ছিল অতটা প্রভাব বোধ হয় পড়বে না, কারণ আমাদের ওই যে জায়গাটা বললাম যে বিভিন্ন কারণে 3-4 ভাগে যখন বিভক্ত হয়ে গেছে, সেটা মনে হয় না যে ভোটার টার্ন আউটে একটা বিরাট ভূমিকা রাখবে। এবং এবার আরেকটা বড় বিষয় হচ্ছে প্রবাসী ভোটারদেরও আমরা দেখেছি তাদের যুক্ত হতে। সেখানে মিডল ইস্ট কেন্দ্রিক একটা বড় ভোট ব্যাংক আছে, সেটা কোন দিকে যায় সেটা একটা দেখার বিষয়। তারপরে আমরা এবার দেখছি যে বিশেষ করে মহিলা ভোটারদের, মহিলা যে কর্মী, তাদের অনেক বেশি সম্পৃক্ততা থাকছে। সব মিলে আশা করছি যে একদম নিরবিচ্ছিন্নভাবে শেষ পর্যন্ত হয়তো জমজমাট একটি উৎসবমুখর অনুষ্ঠানই হবে। অবশ্যই আমরা আশাবাদী। অনেক অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর সাবের আহমেদ চৌধুরী আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক, আপনারাও থাকবেন মাই টিভির সাথে। আমরা সারা দিন ব্যাপী এবং ফলাফল ঘোষণা পর্যন্তই থাকবো আপনাদের সাথে, আমাদের খবরে, আমাদের টক শোতে এবং আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়ার যে মাধ্যম রয়েছে সেগুলোও থাকবো আপনাদের সংযোগে। আমরা ফিরে যাচ্ছি নিউজ স্টুডিওতে, কিছুক্ষণের মধ্যেই সংবাদ প্রচার হবে। আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আবারও জানাচ্ছি যে অবশ্যই আপনার ভোট কেন্দ্রে গিয়ে দেন এখনও যারা কেন্দ্রে যাননি, এবং আগামীতে কল্যাণমূলক বাংলাদেশ গড়তে আপনি আপনার ভূমিকা পালন করেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।